আমি একটু ডক্টর ইউসুফ আপনার কাছে সরাসরি চলে যেতে চাই। আপনার একটি বক্তব্যকে আমি একটু উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে এরকম যে আপনি গত বছরের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে বলেছিলেন যুদ্ধটা এখনও চলছে। আমাদের প্রশ্ন, এই যুদ্ধের পক্ষ বিপক্ষ কারা? এই যুদ্ধে আপনার পক্ষটাই বা কি? আপনি কি পেতে চান বা কি হলে খুশি হবেন? ডক্টর আব্দুল্লাহ ইউসুফ। ধন্যবাদ খালেদ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে দর্শক যারা আছেন, আমার সহজ আলোচক যিনি আছেন, তাকেও সালাম জানিয়ে শুরু করছি। যুদ্ধটা এখনো চলছে, এটা দিয়ে আমি কি বলতে চেয়েছি বা আমি এখানে পক্ষ বা প্রতিপক্ষ কারা, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সাধারণত যুদ্ধ বলতে বুঝে থাকি কনভেনশনাল ওয়ারফেয়ার, যেটাকে বলা হয়, মানে দুটো দেশের মধ্যে কমব্যাট ওয়ারফেয়ার, যেখানে ট্যাঙ্ক, গোলা বারুদ এসব নিয়ে যুদ্ধ হয়। কিন্তু যে জিনিসটা আমরা অনেকেই রিয়ালাইজ করি না, যে যুদ্ধের বিভিন্ন ধরন আছে, যেরকম কালচারাল ওয়ারফেয়ার হতে পারে, ইভেন আপনার মিডিয়া ওয়ার হতে পারে, তারপরে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হতে পারে। তো আমরা যেটা দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি সেই আমাদের ৭১-এর পর থেকেই কন্টিনিউয়াসলি আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা বিভিন্ন রকমের আগ্রাসন আমাদের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে। কখনো কালচারাল অ্যাগ্রেশন, কখনো ইভেন ওয়াটার ওয়ার্স, পানি দিয়েও আমাদেরকে অনেক সময় তারা আগ্রাসী মনোভাব দেখিয়েছে। যেটা আমরা একটা জুলাই বিপ্লবের পরপরই যে বন্যাটা হয়ে গেলো, সেটাতে আমরা দেখেছি কিভাবে পানিটাকেও তারা ব্যবহার করছে একটা যুদ্ধাস্ত্র হিসেবে। ঠিক একইভাবে যেটা হয় যে দেশের ভেতরে তারা তাদের একটা গ্রুপ, তাদের একটা ফলোয়ার বা তাদের একটা যেটাকে আমরা বাংলায় বলে থাকি তাদের সুবিধাভোগী কতগুলো গ্রুপ তারা তৈরি করে। তারা দেশের মধ্যে নানাভাবে যে শেপিং দি পাবলিক পারসেপশন, মানে মানুষের জনগণের মতামতকে কিভাবে করে একটা নির্দিষ্ট দেশের ফেভারে নিয়ে যাওয়া যায়, নিজের দেশের এগেনস্টে গিয়ে, এই ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। এরপরে আমরা যেটা দেখতে পেলাম ইভেন জুলাই বিপ্লবের পর থেকে, যে মিডিয়া ওয়ার, তাদের বিভিন্ন নিউজ চ্যানেলগুলো যেভাবে করে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে, ভুল তথ্য বা ডিসইনফরমেশন ডেলিবারেটলি সার্ভ করছে টু দি ওয়ার্ল্ড কমিউনিটি, আমাদেরকে নেগেটিভলি পোর্ট্রে করার জন্য টু দি ওয়ার্ল্ড কমিউনিটি। দিস আর সামথিং এগুলো এক ধরনের যুদ্ধ। তো আমরা এগুলোকে অনেক সময় সাধারণ মানুষ যারা আমরা জনতা, এটাকে ঠিক রিয়ালাইজ করি না। আমরা যুদ্ধ বলতেই ভাবি বোধহয় ট্যাঙ্ক আসলো, কিংবা জঙ্গি বিমান পাঠানো হলো, মিসাইল পাঠানো হলো, এটাই বোধহয় যুদ্ধ। কিন্তু ওই যুদ্ধটা কিন্তু হাল আমলে ওই যুদ্ধগুলো খুব কমই হয়ে থাকে। একটা দেশ কখনো অন্য একটা দেশকে যদি তারা ডুইং দেয়ার উইলস, যেটাকে বলা হয়, একটা আলটিমেট পারপাস অফ এনি ওয়ারফেয়ার ইজ টু ফোর্স দি আদার সাইড ডু আওয়ার উইল, আমরা যেটা চাই সেভাবে কাজ করানো। এটার জন্য তারা বিভিন্ন ধরনের পাওয়ার ইউজ করে থাকে। যেটাকে আমরা গতানুগতিক কমব্যাট ওয়ারফেয়ার বলে থাকি, সেটা হচ্ছে এক ধরনের হার্ড পাওয়ার। হার্ড পাওয়ারের মাধ্যমে যে শুধুমাত্র যুদ্ধ হয় তা না, অনেক সময় সফট পাওয়ারের মাধ্যমেই যুদ্ধ করা হয়। যেরকম আমরা ইভেন ইউক্রেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, রাশিয়ার এগেইনস্টে যে ইকোনমিক স্যাংশন দেওয়া হলো বা বিভিন্ন দেশের বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ জারি করা হয়, এগুলো কিন্তু সফট পাওয়ার, বাট দিস আর নো লেস পেইনফুল দ্যান দি হার্ড পাওয়ার। আমি সেই সেন্সেই বলছি যে কন্টিনিউয়াসলি আমরা একটা যুদ্ধ। আমি একটা প্রশ্ন শুধু করতে চাই, যে সেটা হচ্ছে যে কোল্ড ওয়ারের সময় আমরা মিডিয়া বা প্রপাগান্ডা ওয়ারটা আমরা সাংঘাতিক রকম দেখছি, কিন্তু তথ্য প্রযুক্তির এই বিস্তারের সময় আপনি একটা মিথ্যা তথ্য দিয়ে কিন্তু আসলে 10 সেকেন্ড সাস্টেন করতে পারবেন না, এবং সেই মিথ্যা তথ্য দিয়ে প্রপাগান্ডা ওয়ার করার সামর্থ্য এখন এই পৃথিবীর কারো নাই আসলে। আর আপনি যেটাকে সফট পাওয়ার বলতেছেন, যে ওই ইউক্রেনের স্যাংশনের ক্ষেত্রে, সেটা তো সফট না, মানে অর্থনৈতিক যুদ্ধই তো যুদ্ধ। আপনাকে স্যাংশন দিয়ে রাখা মানেই তো আপনাকে তো আর বোমা মেরা মারতে হবে না, স্যাংশন দিয়ে মারলেই তো আপনি মরে যাবেন আসলে, যদি আপনি এটা করেন। এটা তো আর সফট না। কিন্তু আপনি যদি মিডিয়া বা প্রপাগান্ডা ওয়ারটার কথা বলেন, সেই মিডিয়া বা প্রপাগান্ডা ওয়ারের তো কোনো গুরুত্ব আগে কতটুক ছিল আমি জানি না, গত 1 দশক আর একেবারেই নাই। আমরা মানে আপনার এটা মনে হয় কিনা, মানে আমি আপনার সাথে, মানে আপনার কাছ থেকে আমি এটা পরীক্ষা করে, মানে আপনার কাছ থেকে আমি এটা শুনতে চাইতেছি যে ধরেন যে ইন্ডিয়ার কিছু মিডিয়া বাংলাদেশের নামে ক্রমাগত অপপ্রচার চালাইলো, কিন্তু সেইটা দিয়ে তারা কোনো একটি পয়েন্ট অর্জন করতে পারছে কিনা। কেন আমি এই কথা বলতেছি, যে বাংলাদেশের খবর নেয়ার জন্য ইন্ডিয়ার মিডিয়ার উপর ডিপেন্ড করবে এরকম একজন লোক পৃথিবীতে অবশিষ্ট নাই। আমি একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটা বিভাগের দায়িত্বে ছিলাম বলে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কেউ কোনোদিন ইন্ডিয়ার মিডিয়া থেকে বাংলাদেশের খবর নেয় না এখন আর। এইটা আপনার মনে হয় কিনা, মানে এইটা আমরা একটা মানে জুজুর বিরুদ্ধে লড়াই করতেছি কিনা? ব্যাপারটা পুরোপুরি সেরকম না, কারণ আপনি যেটা বলছেন
ওয়েল যে প্রোপাগান্ডাটা তারা মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে, এটা পলিসি মেকার যারা, তারা এটাকে কিভাবে নিচ্ছে? পলিসি মেকাররা ডেফিনেটলি দে হ্যাভ, তাদের অনেক রকমের টুলস আছে, মেকানিজম আছে, তারা এটাকে সেকেন্ড চেক, থার্ড চেক করে এটাকে কনফার্ম করতে পারে যে তথ্যটা কতটুকু সত্য বা মিথ্যা, এটাকে উদ্দেশ্য প্রণোদিত নাকি এর পেছনে কিছু সত্যতা আছে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে শেপিং দি পাবলিক পারসেপশন, জনগণ এটাকে কিভাবে নিচ্ছে। এখন কলকাতাতে যখন একটা মিডিয়াতে কোন একটা নিউজ করা হয়, সেই নিউজ চ্যানেলটার রিচ কতটুকু, সেটা রিচটা হয়তো বাংলাদেশে নেই, সেটা হয়তো ইউএসএ তে বা অন্য কোনো দেশে, পাশ্চাত্যের কোনো দেশে বা অন্যান্য যে সমস্ত দেশ আমাদের ব্যাপারে ডিসিশন নিতে পারে, যারা আমাদেরকে ম্যাটার করে, তাদের কারো কাছে কিন্তু এটা রিচটা হয়তো নেই, বাট তার রিচটা আছে তার কমিউনিটির ভেতরে। ফলে পুরো একটা জনগোষ্ঠীর ভেতরে আপনি ডিসইনফরমেশন দিয়ে একটা জনগোষ্ঠীকে আরেকটা জনগোষ্ঠীর বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। দুটো পাশাপাশি রাষ্ট্রের ভিতরে যখন দুটো দেশের জনগণের ভিতরে এরকম একটা বিদ্বেষমূলক মনোভাব তৈরি হয়, ডেফিনেটলি ইন এ লং রান এটা আমাদেরকে এফেক্ট করে। কারণ পলিসি মেকাররাও কিন্তু পাবলিক পারসেপশন বা পাবলিক ওপিনিয়নটাকে অ্যাভয়েড করে কোনো পলিসি মেকিং করতে পারেন না, বিকজ দে ডু পলিটিক্স। তারা পলিটিক্স করতে হলে তাদেরকে অবশ্যই পাবলিক পারসেপশনটাকে আমলে নিতে হবে। সেই দিক থেকে আমি মনে করি যে এই যে ওয়ারফেয়ার গুলো, এগুলো কিন্তু অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, এবং এটাকে কাউন্টার করার জন্য আপনি যেটা বলেন 1 মিনিটও এটাকে সার্ভাইভ করতে পারে না, এখানে একটা ডেফিনেটলি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর একটা বিরাট ভূমিকা আছে, যার মাধ্যমে আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে যাই সত্য মিথ্যে বলা হোক না কেন, এটাকে আমরা কাউন্টার চেক করার আরেকটা সুযোগ আমরা পেয়ে যাই। আপনার চ্যানেলটাও তেমনি একটা চ্যানেল, এবং এটা ডিপেন্ড করছে যে কোন চ্যানেলটা রিচ কতটুকু, তার ভিউয়ার্স কতটুকু। আর আজকাল যেহেতু মিডিয়াটা আমাদের সবার হাতের মুঠোয় চলে আসছে, সো ইটস ট্রু যে এটাকে এত সহজে কিন্তু গেলানো যায় না। কিন্তু আমার টার্গেট অডিয়েন্সকে, যদি কলকাতার ওই মিডিয়াটার যদি টার্গেট অডিয়েন্স কলকাতাবাসীরাই হয়, তাহলে তারা তো এটা দেখতে পাচ্ছে, আমি হয়তো দেখতে পাচ্ছি না, পাশ্চাত্যের কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ওদের ওপিনিয়নটা তো ম্যাটার করে। আচ্ছা, আমার মনে হয় যে মিডিয়ার এই জায়গাটা নিয়ে, এই শক্তি বা শক্তির জায়গাটা নিয়ে আমরা একটু থিওরিটিক্যাল আলাপও আমরা অনেক সময় করতে পারি, কিন্তু কলকাতার ওই টার্গেট অডিয়েন্স আমার কাছে মনে হয়েছে যেসব বাংলাদেশিরা উত্তেজিত হবে এইসব খবরের মধ্যে, তারাই আসলে বেশি ছিল। কারণ আমরা যেহেতু মানে মানে ওদেরকে অনেক বেশি দেখছি, যে দেখাটা ওরা ডিজার্ভ করে না সেটা, যাই হোক। কিন্তু আমি সরকারের জায়গা থেকে আসি, ডক্টর ইউসুফ, যে এই অন্তর্বর্তী সরকারের সময় আমরা মুখে অনেক বেশি ভারতের বিরোধিতা করতে শুনছি, ব্যবসা বাণিজ্যে কিন্তু আমরা দেখছি উল্টোটা অসহযোগিতা করতেছে ভারত সরকার। তারা পর্যটন ভিসা পর্যন্ত বন্ধ করে রাখছে। সেই জায়গায় ডক্টর ইউনূস সরকার যথাযথ জবাব দিতে পেরেছে কিনা, নাকি মুখে একরকম কথা বলতেছে, অন্যদিকে তারা আমরা দেখতেছি যে প্রথমে সেই আদানির বিদ্যুতের টাকা পরিশোধ করলো, বলা হলো যে ইন্টারন্যাশনাল চুক্তি নাকি বাদ দেওয়া যায় না। ইন্টারন্যাশনাল চুক্তি হয়ই বাদ দেওয়ার জন্য, আমি 1 কোটি দেখাতে পারবো যে ইন্টারন্যাশনাল চুক্তি কেমন বাদ দেয় এই সরকার। আমরা দেখতেছি যে একদিকে মানে ভারত ল্যান্ড বর্ডার দিয়ে আমাদের যাওয়া রপ্তানি করা এগুলি বন্ধ করতেছে, কিন্তু আমরা তাদের সাথে আম, ইলিশ কূটনীতি করতেছি, আমরা পুশিন দেখতেছি। সরকারের এই জায়গাটা আমি ঠিক বুঝি না, মানে মুখে যতটা ভারত বিরোধিতাটা করে, সেই একই রকমভাবে সেটা তার কূটনৈতিক আচরণে এটা অনুবাদ হয় কিনা, আপনি কিরকম দেখেন ডক্টর ইউসুফ? এখানে যে বিষয়টা আমি বুঝতে পারি সেটা হচ্ছে, আমরা পাবলিক যখন কোন একটা ওপিনিয়ন দেই, আমরা একটা ইম্পালসিভ, এটা একটা অনেকটা ইম্পালসিভ, আমরা আমাদের ইমোশন গাইডেড একটা রেসপন্স প্রতিটা জিনিসে থাকে। কিন্তু যখন যারা সরকার পরিচালনা করেন, যারা পলিসি মেকিং লেভেলে থাকেন, তাদেরকে যে কোনো একটা বক্তব্য, বিবৃতি বা যে কোনো অ্যাকশনে যেতে হলে তাদেরকে অনেকগুলো আসপেক্ট তাদেরকে চিন্তা করতে হয়। আমরা একটা বৃহত্তর বিশ্বে বসবাস করি, যেখানে ওভারঅল ভূ রাজনৈতিক রিয়ালিটিটা কিরকম, আমার একটা স্টেটমেন্ট বা আমার একটা পদক্ষেপ আমার অন্যান্য যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছে, আমাদের সহযোগী রাষ্ট্রগুলো কিভাবে নেবে, এটার ফার রিচিং ইম্প্যাক্টটা কি পড়তে পারে। আমার ধারণা এই জিনিসগুলো যারা পলিসি মেকিং লেভেলে থাকে, যারা রাষ্ট্র পরিচালনা করেন, স্টেট ক্রাফটের সঙ্গে যারা জড়িত, তাদেরকে এই জিনিসগুলো ভাবতে হয়, যেটা আমরা সাধারণ মানুষ অনেক সময় ভাবি না। তো এখানে যখন একটা ধরেন রাজনৈতিক সরকার থাকে, যাদের একটা জনপ্রিয়তার প্রশ্ন থাকে, তারা কিন্তু পাবলিক সেন্টিমেন্টটাকে খুব সিরিয়াসলি তারা আমলে নেয়। তারা যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার সময় চিন্তা করে যে এর পসিবল রিপারকেশন পাবলিক সাইড থেকে কি হতে পারে। যেই দায়বদ্ধতাটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই থাকে না। সো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো পদক্ষেপ বা পলিসি হয়তোবা এটা কতটুকু জনপ্রিয় বা অজনপ্রিয় হবে সেটা বিবেচনায় না রেখে, তার হয়তো বৃহত্তর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটা ফার রিচিং ইম্প্যাক্ট আমাদের সঙ্গে অন্যান্য দেশের রিলেশন থেকে কতটা এফেক্ট করবে, সেই দৃষ্টিকোণ থেকে তারা অনেক পদক্ষেপ নিয়ে থাকেন, যেগুলো হয়তো অনেক ক্ষেত্রে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে আমাদেরকে জানানোও হয় না। তো এই ব্যাপারে আসলে সরকারের ভেতরে না থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করাটা আসলে একটু জটিল আমার জন্য।
ডক্টর ইউসুফ, আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার রাশনা ম্যামের কাছে যাই। ব্যারিস্টার রাশনা ম্যাম, আমাদের প্রশ্ন আপনার কাছে যে আপনি জুলাই হত্যাকাণ্ডের বিচার ও বিগত 15 বছরে গুম খুন নিয়ে তড়িঘড়ি থাকার কথা বলেছেন। বিচারের আগে সাজা কেন, এমন প্রশ্ন তুলেছেন। আপনি দাবি করেছেন দেশের অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়ায় অনেক ধরনের ঘাটতি আছে, তাই জুলাই হত্যাকাণ্ডের বিচার দেশের ট্রাইব্যুনালে নয় আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা বলেছেন। দেশের বিচার ব্যবস্থার প্রতি কি আপনি আস্থা রাখতে পারছেন না? আস্থার জায়গা উন্নয়নে সরকার আসলে এখানে কি করতে পারে? ব্যারিস্টার ইমাম। জি, ধন্যবাদ খালেদ ভাই। প্রথমেই বলবো প্রেক্ষাপটটা, আমি যে বক্তব্যটা দিয়েছিলাম ওটার প্রেক্ষাপটটা ছিল প্রথম দিকে ছিল, এবং জুলাই অভ্যুত্থানের কিছুদিন পরেই আমার মনে হয় এই বক্তব্যটা দেয়া। এবং প্রেক্ষাপটটা ছিল যে 15 বছর ধরে আমাদের বিচার ব্যবস্থাকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছিল এবং অনেকভাবে বিচার ব্যবস্থার যে স্বাধীনতা বা ক্ষমতাটা থাকা উচিত সেটা ভেঙে দেওয়া হয়েছিল। সো ওই প্রেক্ষাপটে আমার তখন অনেস্টলি মনে হয়নি যে মানবতা বিরোধী অপরাধ, এই ধরনের অপরাধ বিচার করার ক্যাপাসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের আছে। এবং তার জন্যই আমি বলেছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যদি রেফার করে দেয়া হয় তাহলে হয়তো আরো সঠিকভাবে বিচারটা হবে। এবং তারপরে যেটা আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে গিয়ে ইউএন এর যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টটা ছিল সেখানেও আই বিলিভ এরকমই একটা সুপারিশ এসেছিল যে ক্ষমতাটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাদেরও নানা ধরনের প্রশ্ন ছিল এবং তারাও বলেছিল রেফারেন্স হয়তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে করা যেতে পারে। এটা ছিল মোটামুটি প্রেক্ষাপটটা। সো বিচার ব্যবস্থাকে যেহেতু নানাভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে গত 15 বছরে, এটা তো ওভারনাইট বা ইভেন এক বছরে পুরোপুরি পাল্টে যাবে না। সো বিচার ব্যবস্থায় আমাদের এখনো নানা ধরনের সমস্যা আছে, হচ্ছে। কিন্তু তাই বলে যে কোনো ধরনের সংস্কারের উদ্যোগই নেওয়া হয়নি তা তো না। বড় ধরনের কয়েকটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যেরকম একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করা হয়েছে বিচারক নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের, এবং এই কমিশন অলরেডি অ্যাক্টিভেটেড এবং এনাদের অধীনেই কিন্তু লাস্ট যে নিয়োগগুলো হলো সুপ্রিম কোর্টে সেটা হয়েছে। এবং অনেকেই মনে করছে এই নিয়োগগুলো এর আগের বহু বছরের ওভারঅল নিয়োগের থেকে বেটার ছিল কোয়ালিটি ওয়াইজ। তারপরে ধরেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যারা বিচারকদের বিরুদ্ধে এনকোয়ারি করবেন এবং সুপারিশ করবেন রাষ্ট্রপতিকে, সেটাকেও রিঅ্যাক্টিভেট করা হয়েছে। ওই 16th অ্যামেন্ডমেন্টে যেটাকে বাতিল করার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল আওয়ামী লীগ, সো সেটাও রিঅ্যাক্টিভেট করা হয়েছে। সচিবালয়টা এখনো যদিও বাস্তবায়ন করা হয়নি। মোটামুটি একটা কমিটমেন্ট পাওয়া গেছে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে যে বিচার বিভাগের একটা পৃথক সচিবালয় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ না হলে যেটা হবে অন পেপার স্বাধীনতা থাকবে বা মানে প্র্যাকটিক্যালি ডে টু ডে লাইফে যদি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো পুরোপুরি মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল হয় তাহলে হয়তো সত্যিকার অর্থে স্বাধীন হবে না বিচার বিভাগ। সো প্রবলেম এখনো আছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটা কথা আমি বলেছিলাম যে এ ধরনের বিচার যেগুলো এখন হচ্ছে এগুলো তড়িঘড়ি করে একেবারেই করা উচিত হবে না। কারণ অনেকেই যেটা করছিল, একটা দাবি উত্থাপিত করছিল যে ন্যায় বিচার না নির্বাচন আগে, যেটা আমার কাছে পুরোপুরি অযৌক্তিক মনে হয়েছে। কারণ ন্যায় বিচার এত তাড়াতাড়ি সম্পূর্ণ করাও ঠিক সঠিক হবে না, কারণ আমরা চাই যে এই বিচার যে ট্রায়ালস গুলো হচ্ছে এগুলো যাতে আনকোয়েশ্চেনেবল হয়, মানে বহির্বিশ্বে এটা লেজিটিমেসি বা বৈধতা যাতে থাকে। যেরকম আওয়ামী লীগ আমলে প্রায় 2.5 বছরের মধ্যে সব তো কমপ্লিট করে ফেলেছিল এবং হাইলি কোয়েশ্চেনেবল ছিল, প্রত্যেকটা কনভিকশন কোয়েশ্চেনেবল ছিল, ট্রায়াল গুলো কোয়েশ্চেনেবল ছিল। আমরা চাচ্ছি না এই ট্রায়াল গুলো কোয়েশ্চেনেবল হয়। অনেকগুলো পদক্ষেপ তো ওনারা নিয়েছে, লাইভ ব্রডকাস্ট করছে, আইসিটি আইনে অনেকগুলো সংশোধন এনেছে। এখন কতদূর এফেক্টিভ হচ্ছে এটা হয়তো এটার উপরে কমেন্ট করতে হলে আরো কিছুদিন অপেক্ষা করা উচিত, যে কত দ্রুততে বেশি দ্রুত আগানো কিন্তু উচিত না। তাড়াহুড়া না করার কথা বলতেছেন, অনেকদিন ধরে তাড়াহুড়া না করার কথা বলতেছেন। আমি বাংলাদেশের বিচার বিভাগ 15 বছর বা আওয়ামী লীগের আমলের 15 বছর কেমন ছিল বা তার আগে কেমন ছিল সেটার সাথে যদি এখনকার এক বছর একটা তুলনা করি, আপনি কোনো বড় ধরনের পরিবর্তন দেখেন কিনা? কারণ আমার দেখার শর্ট সাইটেডনেস আমি আপনাকে বলি যে আমি কিন্তু এরকম দেখি না। আমার কাছে মনে হয় যে বিচার যেইখানে মানে
জনগণ একটা কি বলল না মনে করলো, ক্ষমতাবানরা একটা কি বললো মনে না করলো, সেটার থেকে একটা ব্যালেন্স, একটা প্রোটেকশন, কিন্তু সেইটা দিতে পারছে কিনা। আপনি যদি দেখেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশের সাংবাদিকদের যারা জেলে আছেন তারা কেন জেলে আছেন, তাদের কেন জামিন হইতেছে না, এই খুনের মামলাগুলি কোথায় হইতেছে, এই জায়গাগুলিতে আপনার কি মনে হয় আসলে কি আমরা ন্যায় বিচার পাইতেছি, বা ন্যায় বিচারের জন্য মানে আমাদের সেই সাহসটা আমরা করতে পারতেছি, যেটা আওয়ামী লীগের আমল থেকে একটু আলাদা? আমি কিন্তু বিচার বিভাগের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখি না আসলে। জি, বড় পরিবর্তন দেখার মতো সময় আমার মনে হয় খালেদ ভাই এখনো আসেনি। কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু তাই বলে সমস্যা যে নেই তা একেবারেই না। আমি কিছু উদাহরণ দিই। ধরেন যে এই যে কোর্ট প্রাঙ্গণে যে হেনস্থা করা হলো, এই যে আওয়ামী লীগেরই নেতাদের বা নেত্রীদের যখন প্রডিউস করা হলো কোর্টে, ডিম ছোড়াছুড়ি থেকে আক্রমণ করা হলো, আইসিইউতে চলে গেছে অনেকে, এটা তো একেবারেই প্রত্যাশিত না, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, কারণ ওনাদের থেকে তো আমাদের আশা প্রত্যাশা সবকিছু অনেক বেশি ছিল। যদি আগেরই কোর্টে সেই পরিবেশ বহাল থাকে এখন, তাহলে তো এটা দুঃখজনক। কিন্তু এখানেও কিন্তু একটা জিনিস যে নজিরটাকে স্থাপন করে দিয়ে গেছে। আপনি দেখবেন, এই কথাটা আমি আগেও বলেছি, যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশন কিন্তু আমরা খুব গর্বের সাথে বলতাম যে মানে দেশে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, সুপ্রিম কোর্ট বারের ইলেকশন সবসময় স্বচ্ছ হয়েছে, এবং ওখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অপোজিশন ক্ষমতায় আছে। এবং এই কথাটা কিন্তু গত 3টা ইলেকশনে আমরা বলতে পারিনি। প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট বার ইলেকশনকে পুরোপুরি হাইজ্যাক করা হলো, কোর্ট প্রাঙ্গণে পুলিশ ঢুকিয়ে দেওয়া হলো, 100, 200, 300 পুলিশ, কোর্ট প্রাঙ্গণে বন্দুক নিয়ে যুবলীগের লোকজন আসলো। সো নজির একটা খারাপ কিন্তু স্থাপন করা হয়ে গেছে। সেখান থেকে পুরোপুরি যে আমরা বেরিয়ে আসতে পেরেছি তা না, তার একটা প্রমাণ হচ্ছে ধরেন কোর্ট প্রাঙ্গণে যে হেনস্থা করা হলো, যাদেরকে আসামিদের যখন প্রডিউস করা হলো। আরেকটা এক্সাম্পল হচ্ছে এই যে ডিম ছোড়াছুড়ি, কথায় কথায় আন্দোলন করা, এটা আরেকটা এক্সাম্পল যে পরিবেশটা কিন্তু না, মানে আমরা এই কথাগুলি আপনাদের কাছ থেকে শিখেই কিন্তু আসলে আওয়ামী লীগ সরকারের এই দুঃশাসন, এই বিচার বিভাগের দলীয়করণ, বিচার অঙ্গনকে অপবিত্র করা, এর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিবাদ করলাম। তাহলে এটা চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ কি আসলে হইল? আমরা আদালত প্রাঙ্গণে বিচারকদের শুনি, তারা ভয়ে জামিন দিতে পারেন না, কারণ বললে তাদেরকে একটা দোষর ট্যাগ দেওয়া হবে, ট্যাগ দেওয়া হইলে তারা আর মুখ দেখাতে পারবেন না। তাহলে আমরা তো ন্যায় বিচারটা মানে শুরু যারাই করুক, মানে আওয়ামী লীগ আমল একটা অবিচার হয়েছে দেখা এই আমলের অবিচার দিয়া তো আমরা তো মানে জাস্টিফাই একেবারে করতে পারবো না। অ্যাবসলিউটলি আপনি কারেক্ট যে আমরা জাস্টিফাই তো করতে পারবো না, বাট আমি যেটা বলার চেষ্টা করছি যে এরকম একটা প্র্যাকটিস চর্চা যখন হয়ে এসেছে এত বছর থেকে, এখান থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। কিন্তু আমার মতে এখন শীর্ষস্থানীয় যারা বিচার বিভাগে আছে, আমাদের প্রধান বিচারপতি থেকে শুরু করে আরো কয়েকজন, এনারা কিন্তু পদক্ষেপ নিচ্ছে, চেষ্টা করছে চেঞ্জগুলো আনার। যেরকম সচিবালয় নিয়ে, পৃথক সচিবালয় নিয়ে কিন্তু জোরে সোরে আওয়াজ তুলেছে আমাদের এই প্রধান বিচারপতি, এবং এটাও তো মানে একটা পজিটিভ স্টেপ যেটা আমরা এতদিন দেখতে পারিনি। আরেকটা জিনিস ধরেন, যেটা দিয়ে আমি বলছি যে 12 জন বিচারপতিকে যে ছুটিতে পাঠানো হলো, মানে এটা কেন হলো? কারণ দাবি দিচ্ছিল, মানে আদালত ওখানে চলে গেছে, মিছিল করেছে, ঘেরাও করেছে, দাবির সম্মুখীন হয়ে কিন্তু তাদেরকে ছুটিতে পাঠানো হলো। এটা আমার মতে কিন্তু খুব ভালো নজির যে সৃষ্টি করেছে তা না। কারণ রাইট প্রসেসটা কি হওয়া উচিত ছিল যে কিছুদিন অপেক্ষা করতেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন রিইনস্টেটেড হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ইনকোয়ারি করতো, ইনকোয়ারি করে তারা যদি দোষী সাব্যস্ত হতো তখন তাদেরকে আপনি রিমুভ করে দেন বা ছুটিতে পাঠান, সেই পদক্ষেপটা তখন কিন্তু ওই পরিস্থিতি কিন্তু রাখেনি। এটার জন্য কিন্তু প্রাইমারিলি আমি সরকারকে দায়ী করব, কারণ এখানে সরকারের ফুল ব্লেসিংস ছিল। এই যে এই মব পাঠিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্ট প্রেমিসেসে, এবং বাধ্য করেছে তাদেরকে ছুটিতে পাঠানোতে, এটা তো সরকারের হস্তক্ষেপ ছিল, বিচার বিভাগের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ ছিল, এটা কিন্তু ছেড়ে দেয়নি প্রধান বিচারপতির উপর। এইসব প্রবলেমস আছে খালেদ ভাই, এইসব প্রবলেমস আছে, কিন্তু কিছু যে পদক্ষেপ দেখতে পারছি এটাও এতদিন দেখতে পারিনি, এতটুকুই আমি বলবো। আপনাকে অনেক ধন্যবাদ বেরিসি ইমাম। আমি একটু ডক্টর আব্দুল আলী ইউসুফ এর কাছে আসি। যে ডক্টর ইউসুফ, বর্তমান যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে
বুঝাতে চেয়েছেন, বলেছেন আসলে যে তিনি সরকারি দায়িত্ব পালন করবেন যথানিয়মে, রাষ্ট্রীয় বা সাংবিধানিক ক্ষমতা দখল করার বা ক্ষমতায় আসার কোনো ইচ্ছা বা বাসনা তার নাই। কিন্তু গত বছর আগস্ট মাস থেকে আমরা কন্টিনিউয়াসলি শুনে আসতেছি যে সামরিক অভ্যুত্থানের গুজব, আমরা সেনাবাহিনী ক্ষমতা নিবে, আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করতেছেন। এবং তিনি একটা তিনি কিভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণ করবেন এইটাই তার একমাত্র চিন্তা ভাবনা, আর কোনো চিন্তা তার নাই। 2-3 দিন আগেও রাতভর একটা গুজব ছিল। এই গুজবটা হচ্ছে যে বলা হইতেছিল যে আইসিটি যে 25 জন বা 28 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন বা তাদের গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন, সেইটা তিনি রুখে দিতে চান, তিনি সেনা কর্মকর্তাদের করতে চান না। আপনি ব্যাপারটাকে আসলে কীভাবে দেখেন? আমার প্রশ্ন হচ্ছে, ক্রমাগতভাবে এইটা বলে এইটা কি সিভিল প্রশাসনকে, আর্মি যারা আছেন তাদের মুখোমুখি দাঁড় করানো হইতেছে? এটা কি ভালো হইতেছে, নাকি আর্মির একটু চাপে রাখাই ভালো, যে আর্মি হইছো তোমরা একটু চাপে থাকো? ধন্যবাদ। একটু আগে আপনি যে জিনিসটা বললেন শুরুর দিকে, যে আজকাল এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যখন কেউ একটা গুজব ছড়িয়ে বা একটা ডিসইনফরমেশন ডিসিমিনেট করে যে খুব সহজে পার পেয়ে যাবে তা না, এটা লোকজন বুঝতে পারে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাতে চাচ্ছি। এই যে একটা কুয়ের গুজব, আমরা নিজের এটাকে গুজব বলছি, রিউমার বলছি। তো এই যে একটা কুয়ের একটা গুজব যে ছড়ানো হলো যে 2 দিন আগে রাতে, এই গুজবটাকে হালে পানি পেয়েছে? এই গুজবটা থেকে কেউ রেসপন্ড করেছে? আপনার সেই সুদূর ফ্রান্সে বসে কোন এক ভদ্রলোক বললেন যে ক্ষমতা দখল করার প্রচেষ্টা হচ্ছে, অথচ দ্যাট ওয়াজ এ রুটিন মুভ। আপনার 4টা এপিসি ডিপ্লোম্যাটিক জোন থেকে ফিরে আসবে, যেটা রোটেশন হয় আর কি। আমাদের যে ট্রুপস যে কোনো জায়গাতে কাজ করতে থাকলে কিছুদিন পর পর তাদেরকে রোটেট করতে হয়, তাদের রেস্ট রিফিটিং দরকার হয়। দ্যাট ওয়াজ রুটিন মুভ। এই রুটিন মুভটাকে যে পারপাসফুলি এটাকে একটা রিউমার ছড়িয়ে একটা উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হলো, এটা কি সফল হয়েছে? কেউ কি রেসপন্ড করেছে? কেউ রেসপন্ড করেনি। না, কিন্তু সরি ডক্টর ইউসুফ, আমি শুধু একটা প্রশ্ন করতে চাই যে এইটা তো আর উনি স্যাটেলাইট দিয়ে দেখেন নাই। উনাকে আর্মির ভিতর থেকেও বা সিভিল প্রশাসনের ভিতর থেকে কেউ বাংলাদেশ থেকে বলেছেন যে এটা এরকম হইতেছে, এইটার এরকম একটা কনসিকুয়েন্স থাকতে পারে, উনার কাছে মনে হয়েছে যে এইভাবে এটা উনি রিয়েক্ট করবেন। এই ভিতর থেকে কথা বলার বা এই আমি নিজে এই পেশার সাথে কিছুটা জড়িত বলে আমি কিন্তু বুঝি যে আমি কিন্তু একদম হাওয়া থেকে কথাটা বলতে পারবো না। কেউ না কেউ আমাকে কোনো না কোনো কিছু বলতেছেন, যেটা আমি আসলে, তো ওইটার কি আপনার কাছে মনে হয় কিনা যে কেউ না কেউ তো উনাকে আসলে সত্যিই বলছেন, উনি তো আর এটা একদমই বানায়া বলেন নাই? এইটাও কি এখানে লক্ষ্য করুন? জি, এখানে একটা হচ্ছে তথ্য, আর একটা হচ্ছে আপনার তথ্যটাকে কিভাবে ইন্টারপ্রিট করছেন সেটা। এখানে তথ্যটা হচ্ছে ইয়েস, 4টা এপিসি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছে, সাথে 4 দুগুণে 8টা পিকআপ ভর্তি সৈন্য বেরিয়েছে। এখন পুরো বাংলাদেশেই তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে ডিপ্লয়, তারা বিভিন্ন জায়গাতে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মুভ হতে পারে, লজিস্টিক মুভমেন্ট হতে পারে, অপারেশনাল মুভমেন্ট হতে পারে। দ্যাট ইজ ফর দি ভেরি পারপাস অফ পারফর্মিং দি ডিউটি হুইচ দে হ্যাভ বিন এন্ট্রাস্টেড আপন। তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে এটা পালন করার জন্যই তাদেরকে কতগুলো রুটিন মুভমেন্ট করতে হয়। তো মুভমেন্টটা হয়েছে, এই তথ্যটা তো ভুল না, কিন্তু মুভমেন্টের ইন্টারপ্রিটেশনটা কি হয়েছে, দ্যাট ইজ রিয়েলি সিরিয়াস। যখন এই একটা বিনাইন মুভমেন্টকে কেউ একটা অ্যাটেম্পট বলে এটাকে পাবলিসাইজ করার চেষ্টা করে, একটা ফিয়ার মঙ্গারিং এর চেষ্টা করে, জনগণের ভিতরে একটা ভয় ঢোকানোর চেষ্টা করে, আমি মনে করি দিস ইজ এ সিরিয়াস ক্রিমিনাল অফেন্স। এটা অত্যন্ত বাজে একটা অফেন্স। যারা এই ধরনের কাজগুলো করছেন, হ্যাঁ তথ্য কেউ দিতেই পারে। আপনারাও যেরকম যারা সাংবাদিকতা করেন, আপনাদের প্রচুর সোর্স থাকে বাংলাদেশের ভেতরে, তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন নিউজ ফিডব্যাক পান। বাট আপনি একটা নিউজ পেলেন, বাট নিউজটার যে বিশ্লেষণ, নিউজ অ্যানালিসিস বা ইন্টারপ্রিটেশনটা তো অ্যাবসলিউটলি আপনার উপরে। আপনি এটাকে চেক করবেন, রিচেক করবেন, নাম্বার অফ সোর্স থেকে আপনি কনফার্ম করবেন যে তথ্যটা আপনি পেয়েছেন সেটা সত্যি না মিথ্যে, এটা বানোয়াট কিনা। অ্যান্ড দেন যে তথ্যটা আপনি পেলেন তার পিছনে ব্যাকগ্রাউন্ড ইন্টেনশনটা কি হতে পারে, এটা আপনি একটা অনুমান নির্ভর একটা বক্তব্য দিতে পারেন। কিন্তু সেই বক্তব্যটা এই পর্যায়ে হওয়া উচিত না যেটা পুরো দেশব্যাপী একটা মনে করেন ফিয়ার মঙ্গারিং করবে, লোকজনের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেবে। এগুলো তো আমার মনে হয় দিস আর ইল ইন্টেনশন, এগুলো তো ভালো কোনো লক্ষ্যে হচ্ছে বলে আমার মনে হয় না। আর যেটা আপনি যুদ্ধের কথা শুরুতেই বলেছেন, দেয়ার আর সাম পিপল যারা সবসময় চাবে আমাদের দেশ, যে আমরা সবসময় একটা ঐক্যের কথা বলে আসছি, আমরা সবসময় চেয়েছি, আমরা এখনো চাই, আপনারা প্রত্যেকেই চান যে আমরা যাতে ঐক্যবদ্ধ ইউনাইটেড থাকি। এই জন্য সরকার ঐক্যমত্য কমিশনও গঠন করেছে। উদ্দেশ্যটা একটাই, আমাদের ভিতরে যখন একটা ডিভিশন তৈরি হবে, আমাদের যে পটেনশিয়াল এনিমি যারাই আছে তারা কিন্তু এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। তো যখনই কেউ এই ধরনের কোনো রিউমার ছড়ায়,
আমার সঙ্গত কারণে আমার মনের ভিতরে একটা প্রশ্ন আসে, হুম দে আর ট্রাইং টু হেল্প? তারা কি আমাদের বিভাজনটাকে বাড়ানোর চেষ্টা করছে? আর দে ট্রাইং টু হেল্প আমাদের যে কি বলে যে শত্রুপক্ষ যারাই হোক দেশের ভেতরে এবং বাইরে, তাদের পরে তারা কাজ করছে কিনা, এই প্রশ্নটা কিন্তু সঙ্গত কারণে মনের ভিতরে চলে আসে। ডক্টর ইউসুফ, আমি দুইটা বিষয়ে শুধু আপনার একটু কুইক মানে একটু মতামত জানতে চাই। একটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাপ্রধান রাজনীতি থেকে বা ক্ষমতা থেকে নিজেকে দূরে রাখবেন এরকম একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু ঘটনা হচ্ছে তিনি কি রাজনীতি থেকে আসলে দূরে থাকতেছেন? তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতেছেন, রাজনৈতিক দলের মুখপাত্রদের সাথে কথা বলতেছেন। তিনি মানে একটা কথা আছে না, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখার মতো বিড়ম্বনা, এইরকম একটা ইয়ার মধ্যে তো তিনি যুক্ত থাকতেছেন আসলে। মানে এইটা কেন? মানে আমরা কেন ডিজিএফআই কেও ইন্টারেস্ট নিতে দেখতেছি এই রাজনীতি নিয়ে? ওনারা তো ক্ষমতায় থাকবেন না, ডিজিএফআই এর কেন পলিটিক্যাল ইন্টারেস্ট নিতে হবে বা নিতে হচ্ছে কিনা? ডক্টর ইউসুফ। ওকে, ফাইন। আপনার যে প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ক্ষমতা ছাড়িয়ে দিয়া তা অধিকার ধরে রাখার চেষ্টা করাটা, আচ্ছা, চমৎকার একটা কথা বলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে পলিটিক্স বলতে আমরা আসলে মানে যেটা বোঝা যায় পলিটিক্স, এটা আমি আমার একটা বক্তব্যে অতীতেও বলেছি যে রাষ্ট্রের যে চারটা মৌলিক যে মানে এগুলো আছে, স্তম্ভ আছে, মানে ক্ষমতার স্তম্ভ, যেটা ডিপ্লোম্যাসি, ইনফরমেশন, মিলিটারি অ্যান্ড ইকোনমি বলা হয়ে থাকে, দিস আর দ্য কোর ইনস্ট্রুমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার। এই চারটা স্তম্ভের উপর কিন্তু একটা ন্যাশনাল পাওয়ার ডিপেন্ড করে। তো এই পাওয়ার গুলোতে ভেরি ওয়েল পলিটিক্যাল এলিমেন্টস ইন এ সে, আমি পলিটিক্স বলতে চাই যে ওয়ার ইজ অ্যান এক্সটেনশন অফ পলিটিক্স। যখন আমার কোন একটা দেশের সঙ্গে কোন একটা সমস্যা হচ্ছে, সেটা ভেতরে হোক বাইরে হোক, যখন সেটা পলিটিক্যাল প্রসেসে সেটেল করা না যায়, যখন ডিপ্লোম্যাটিক প্রসেসে সেটেল করা না যায়, তখন বাধ্য হয়ে সরকার তখন তার মিলিটারি টুলটাকে ইউজ করে। That means the military as an instrument of national power, they have to be fully aware of the political development within and outside of the country. So there is no harm in being politically aware. কিন্তু আপনি যেটা বলতে যাচ্ছেন বা যেটা অবশ্যই আপত্তিকর, যে whether he is involved in a party politics, that's very important. যদি মনে করেন এটা অ্যাবসলিউটলি, আমি যেটা মনে করি সেটা বলছি, জেনারেল ওয়াকার কি ভাবছেন আমি তার ওনার মনের ভিতরে ঢুকে দেখিনি, বাট ফ্যাক্ট হচ্ছে এটা, উনি যদি শুধু পার্টিকুলার একটা পার্টির সঙ্গে রিপিটেডলি মিটিং করতেন বা একটা সার্টেন পলিটিক্যাল পার্টির সঙ্গে ওনার অতিরিক্ত সূক্ষ্মতা দেখা যেত, তখন আপনারা হয়তো প্রশ্নটা তুলতে পারতেন যে উনি একটা পার্টি পলিটিক্স ইনভলভ হয়ে যাচ্ছেন কিনা। যখন উনি মাল্টিপল পার্টির সঙ্গে উনি কথা বলেন, আমি এটাকে একটা সিভিল মিলিটারি রিলেশনশিপের একটা পজিটিভ সাইন হিসেবে দেখি, এবং আমি মনে করি যে রাষ্ট্রের একটা অন্যতম ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার হিসেবে তার অবশ্যই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা থাকা উচিত। সার্বভৌমত্ব রক্ষার কথা আমরা বলে থাকি, সার্বভৌমত্ব, এক্সটার্নাল সভরেনিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল সভরেনিটি বোথ, এবং আমাদের যে থ্রেটস টু সভরেনিটি ক্যান ইমার্জ ফ্রম আউটসাইড অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম উইদিন। সো এদিক থেকে যদি উনি একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেসের জন্য ইফ হি মেইনটেইনস কমিউনিকেশন উইথ অল দি পলিটিক্যাল পার্টিস, কোন একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির প্রতি বায়াস না হয়ে, আমি এর ভিতরে মন্দ কিছু দেখি না। আমি মনে করি বরঞ্চ একজন সেনাপ্রধানের এই অ্যাওয়ারনেসটুকু থাকা উচিত, কমিউনিকেশনটুকু তার মেনটেন করাই উচিত। আপনি দুইটা জিনিস বলতেছেন, আপনি বলতেছেন যে অ্যাওয়ারনেসও থাকা উচিত, কমিউনিকেশনও মেনটেন করা উচিত। অ্যাওয়ারনেসও থাকবে, আমরা যে কোনো লোকই আমাদের একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকবে, কিন্তু আপনি বলতেছেন যে পোশাকে থেকে, সেনানিবাসে থেকে ওনার একটা পলিটিক্যাল কমিউনিকেশনও বজায় রাখা উচিত। এখন কমিউনিকেশনের ক্ষেত্রে, আমি কমিউনিকেশনের ছাত্র হিসেবে বুঝি ডক্টর ইউসুফ, কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু পিক অ্যান্ড চুজ থাকে। কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনি কার সাথে কীরকম কমিউনিকেশন করবেন আপনার একটা বায়াসও থাকে। এর চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা সবসময় দেখি যারা আসলে, যেমন ধরেন তাহলে তো বিচারকদেরও কি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বোঝার জন্য তাদেরকে একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত। যিনি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আছেন তারও কি একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত। যিনি দুদকে আছেন তারও কি করা উচিত। মানে আপনি কিভাবে এইটার সীমারেখাটা কিভাবে টানবেন যে একটা আর্মি জেনারেল উনি কেন উনার অফিস ব্যবহার করে পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলবেন? সবগুলির সাথে কথা বললো, ধরলাম তার বায়াস নাই, মানে কেন বলবেন এটা? রাইট, আপনি যেটা বলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কিংবা একজন বিচারক, উনি বা যে কোনো দায়িত্বের লোক, আমরা সাংবাদিকরা ছাড়া কারোই তো সব পার্টির সাথে কথা বলা উচিত না। না, এখানে একটুখানি আমার মনে হয় যে একটু বোঝার ব্যাপার আছে। আমি যেটা বললাম যে ইনস্ট্রুমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, একটা জাতির সার্বভৌমত্ব, স্বাধীনতা ধরে রাখার জন্য যে চারটা এলিমেন্টস এর কথা আমি বললাম, জি, এর ভেতরে এখন অনেকে আবার ইয়েটাকে ইনক্লুড করছে, যে আপনার মিডিয়াটাকে ইনক্লুড করছে, বাট বেসিক্যালি অ্যাকচুয়ালি মিডিয়াটাই হচ্ছে আপনার ইনফরমেশন ডাইন বলা হয়, যেটা ডিপ্লোম্যাসি, ইনফরমেশন, মিলিটারি অ্যান্ড ইকোনমিক্স। এই চারটা ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ারকে যারা লিড করে,
তাদের তো অবশ্যই একটা সিনার্জিস্টিক ওয়েতে যাতে ন্যাশনাল পাওয়ারটা সুসংহত হয় এটাকে ইনশিওর করার জন্য তাদের মিউচুয়াল সর্ট অফ টক কমিউনিকেশন তো থাকাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আমি আবারও বলছি, ওয়ার ইজ অ্যান এক্সটেনশন অফ পলিটিক্স। একজন সেনাপ্রধান যদি দেশের আভ্যন্তরীণ এবং বাইরের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, জিও পলিটিক্যাল রিয়ালিটিস, ইমার্জিং রিয়ালিটিস গুলো সম্পর্কে যদি উনি না জানেন বা কমিউনিকেশনে না থাকেন, it becomes very difficult for him to lead his troops in the war. So আমি ব্যক্তিগতভাবে মনে করি there is no harm in it if he continues communication with all the parties instead of just being biased towards one. এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি। ডক্টর ইউসুফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু বেরিসের রাশনাইম আমার কাছে আসি। প্রশ্নটা করার আগে আমি একটু দর্শকদের কাছে একটু জানতে চেয়েছিলাম যে সেনাবাহিনীর হেফাজতে থাকলে অবশ্যই 15 সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে বলেছেন আইসিটির চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রিয় দর্শক, তাদের আদালতে আনা হবে বলে মনে করেন কিনা? শতকরা 76% দর্শক মনে করেন যে আদালতে আনা হবে না মনে করেন শতকরা 24% দর্শক। 50,000 দর্শক আমাদের ভোট দিয়েছেন। বেরিসের রাশনাইম, এই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই, তারপরে আমি আপনার মন্তব্যের পর আমি ডক্টর ইউসুফের কাছে একই প্রশ্নের ব্যাপারে তার মতামত একটু শুনতে চাই। সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় যেসব মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম চলছে, অবশ্যই আপনারা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সম্প্রতি এই মামলায় পরোয়ানা দেওয়া হয়েছে সাবেক ও বর্তমানে কর্মরত প্রায় 30 জন সামরিক কর্মকর্তা, 28 জন কেউ বলতেছেন কি। বিচারের এই উদ্যোগ কিভাবে দেখেন? বক্সি আপাতত দৃষ্টিতে আমার মনে হয় টিক করে যাচ্ছে। তার অর্থ এটাই যে এই সংশোধনটা আইসিটি আইনের কিন্তু সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে গণ্য করা হবে না। এটাকে বেআইনি ঘোষণা করা যাবে না বা বাতিল করা যাবে না। যদি এই ইন্টারপ্রিটেশন সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে ওনাদের বিচার কিন্তু আইসিটির অধীনেই হওয়ার কথা। যদিও এটা নিয়ে এখনো কোনো ডিসাইসিভ কথা, মানে একটা কনফ্লিক্টের মানে একটু কনফ্লিক্টিং মনে হচ্ছিল যে প্রতিপক্ষ হিসেবে আইসিটি এবং সেনাবাহিনী অবস্থান নিচ্ছে, যেটা দেশের জন্য ওভারঅল একেবারেই ভালো হবে না। কারণ আমরা জানি এখানে অনেক ভেস্টেড কোয়ার্টার্স আছে যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, যারা কোনো না কোনো অজুহাতে নির্বাচনকে পিছাতে চাচ্ছে, যারা সেনাবাহিনীকে অস্থিতিশীল করতে চাচ্ছে, এবং এই কোনোটাই দেশের জন্য ভালো হবে না। সো এখন আমার মনে হয় এই কনফ্লিক্টগুলো বা ধরেন ইন্টারপ্রিটেশনের যে কি বলবো জায়গা আছে, মিলিটারি আইন বলেন বা আইসিটি আইন বলেন, এগুলো কিন্তু ডায়ালগের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে সলভ করা যায়। সবকিছু কিন্তু এরকম স্পিল আউট করতে যে হবে জনগণের মাঝে, যাতে করে এই যে গুজব যারা ছড়াচ্ছেন, সেটা ইনফ্লুয়েন্সার বলেন, সার্টেন কোয়ার্টার্স বলেন, তাদেরকে আরো খোরাক দেয়া হয় এই গুজবগুলো ছড়ানোর, এটা হয়তো ইজ নট এ গুড আইডিয়া। মানে এটা কিন্তু ইন্টারনাল কমিউনিকেশন কোঅর্ডিনেশনের মাধ্যমে এগুলো ইজিলি অর্গানাইজ করা যাবে। কারণ আই থিঙ্ক আর্মি থেকে বক্তব্য এসছেন, অ্যাডজুটেন্ট জেনারেল উনি বক্তব্য দিয়েছেন যে যারা এই গুমের মতো একটা গুরুতর মানবতা বিরোধী অপরাধের সাথে সংযুক্ত আছে তাদেরকে মানে কোনোভাবেই কোনো প্রোটেকশন দেবে না আর্মি, এবং আর্মি চাচ্ছেন ন্যায় বিচার এদের বিরুদ্ধে। এদের ইমাম, আমার একটা জায়গায় একটু প্রশ্ন আছে যে আপনার এই কথাটা মানে আমার কাছে মনে খুবই প্রণিধানযোগ্য, যে এটা আসলে জনগণের সামনে এটা আনাটা ঠিক হইল কিনা, এবং এটা নিয়ে আসলে নানা ধরনের কথাবার্তা বলা কারো জন্যই স্বাস্থ্যকর হইতেছে কিনা। কিন্তু আমি এইটা আসলে ডক্টর ইউসুফ থেকেই পুরো জানতে চাইবো, কিন্তু আপনার কাছে কি মনে হয় যা আইসিটি তদন্ত করে বুঝতে পারলো উনারা গুম খুনের সাথে জড়িত ছিলেন, 5 আগস্টের পরে 1 বছরের বেশি সময়, 14 মাস 15 মাস পার হয়ে গেল, আর্মি জানতো না যে ওনারা গুম খুনের সাথে জড়িত ছিলেন কি ছিলেন না? আর্মির কোনো ইন্নার মেকানিজম নাই যে ওনারা এটা জানতে পারেন যে এই অফিসারটা আসলে মানবতা বিরোধী এই অপরাধে, গুমে খুনে বা অন্য কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল? আর্মিতে তো বেশিরভাগ আর্মিতে তো আমরা দেখছি যে পান থেকে চুন খসলে চাকরি চলে যায়। মানে স্ত্রীকে জোরে বকা টকা বা খারাপ ব্যবহার করছে, তার 2 মাস পরে সে একটা মেমো খায়, তার একটা অবস্থা খারাপ। মানে আর্মি তো একটা সাংঘাতিক ডিসিপ্লিন ফোর্স। 1 বছরের মাথায় আইসিটি জানানোর পর আর্মি জানলো যে এরা এই সাথে জড়িত ছিল। আপনার কাছে কি মনে হয়? জি, এখানে মানে আর্মি তো ওনারা তো শাসিত হয় মিলিটারি আইনের মাধ্যমে, এবং মিলিটারি আইনগুলো খতিয়ে দেখার সুযোগ অনেস্টলি আমার হয়নি। তো ওখানে গুমের মতো সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা অফেন্স মানে অপরাধ আছে কিনা বা কিভাবে আছে এগুলো দেখার কিন্তু সুযোগ আমার হয়নি। তো অতএব আর্মি কেন করলো না
এটার হয়তো একটা মতামত আমার থেকে অনেক বেটার আমার সহবক্তা দিতে পারবে। So আমি আর সময় নষ্ট করব না। জি, আমি ডক্টর ইউসুফ থেকে শুনি। ডক্টর ইউসুফ, দুইটা বিষয়। একটা বিষয়, আমি আজকে আরেকটা অনুষ্ঠানে জুলকারনাইন স্যারকে শুনছিলাম, তিনি বলতেছেন যে এইসব গুম খুনের ব্যাপারে তারা তো, তিনি, তাসনিম খলিল, মুক্তাদুর রশিদ রোমিও সহ আরও যারা আছেন এগুলো নিয়ে কাজ করছেন, ডেলি স্যার, জামা ইসলাম, তাদের কথা বলতেছিলেন যে তারা এগুলো নিয়ে যখন কাজ করছেন তখন একটা জিনিস তিনি প্রশ্ন করতে চান যে চৌধুরী আলম সহ 2011-12 সালে যারা গুম হয়েছেন খুব, বা যাদের ইলিয়াস আলী, তাদের মামলাটার আগে কেন ব্রিগেডিয়ার আজমি এবং জনাব মীর, উনাদের মামলাটা কেন সামনে আনা হলো, মানে এটা প্রায়োরিটিটা কিভাবে ঠিক করা হয়েছে? আমি এইটা খালি একটু আপনার কাছে জানতে চাই। আর পাশাপাশি অবশ্যই জানতে চাই যে গুম খুন মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকা আর্মি অফিসাররা এতদিন চাকরিতে কেমনে ছিলেন? তারা কি আইসিটির ওই পরোয়ানা দেখে তারা জানতে পারলেন যে হ্যাঁ এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে? এটা কি সম্ভব আসলে? ডক্টর ইউসুফ, আমি আপনার যে প্রশ্নগুলো, এর আগেও যে কয়েকটা কথা আপনি বলেছেন, প্রশ্ন তুলেছেন, সবগুলোর আমি একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ফার্স্ট থিং, যে এতগুলো কেস থাকার পরও বিশেষ করে ব্রিগেডিয়ার আজমি এবং যার কথা বললেন তাদের কেসটা কেন সবার আগে কনসিডারেশনে আনা হচ্ছে, মানে আপনার কথার ইমপ্লাইড মিনিংটা আমি যেটা বুঝতে পারি, এটা কি ডেলিবারেটলি এই যে আসামিদের ভিতরে যারা সেনার সদস্য তাদেরকে সবার আগে বিচারের আওতায় আনার একটা উদ্যোগ কিনা, বা এটা হয়তো অনেকে প্রশ্ন তুলছেন। এটা যারা বিচার কাজ পরিচালনা করছেন বা যারা অভিযোগ দায়ের করেছেন তারা কোন পরিপ্রেক্ষিতে, কোন অবস্থার ভিত্তিতে তারা এটাকে প্রায়োরিটাইজ করলেন, সেটার উত্তরটা আমি দিতে পারবো না, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আপনার যে আরেকটা প্রশ্ন যেটা, যে এটাকে আর্মি জানতো না কিনা, জানলে কি হতো, এখানে একটা জিনিস আপনার এই প্রশ্নটার ভিতর থেকে একটা খুব ইম্পর্টেন্ট উত্তর বেরিয়ে আসে। প্রথমত হচ্ছে যে আর্মির এটা জানার কোনো স্কোপ ছিল কিনা। আর্মি ইন্টেলিজেন্সের থ্রুতে অনেক কিছুই জানতে পারে, বাট ইন্টেলিজেন্সের থ্রুতে আপনি যে জিনিসটা জানেন সেটাকে কিন্তু কোথাও এভিডেন্স হিসেবে ব্যবহার করা যায় না। এটা একটা আইনের ব্যাপার, হচ্ছে যে আমার কাছে কোনো গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আমি কাউকে বিচার করতে পারি না। আই ক্যানট। দেয়ার হ্যাজ টু বি এভিডেন্সেস, ডকুমেন্টারি এভিডেন্সেস অ্যান্ড অল। যেই অপরাধগুলো সংঘটিত হয়েছে, যে সংস্থার ভিতরে থেকে তারা অপরাধগুলো করেছে, এই জিনিসটা আমাদের যে এজি যে বক্তব্য দিলেন সেটা থেকেও আপনারা পরিষ্কার হয়েছে। সেটা হচ্ছে যে ওই সমস্ত সংস্থাগুলোর উপরে কিন্তু সেনাবাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই। এই সংস্থাগুলো সরাসরি কাজ করে, যেমন র্যাব কাজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, এবং ওদিকে আপনার ডিজিএফআই সরাসরি দে আর অ্যাকাউন্টেবল টু দি প্রাইম মিনিস্টার অর দি ডিফেন্স মিনিস্টার। এবং অ্যাকচুয়ালি যেটা আমাদের এজিও বক্তব্য সেদিন বললেন, যে এমনকি আমরা যদি ডিজিএফআই এর অফিসে যেতেও চাই, আমাদেরকে প্রথমে গিয়ে রিসেপশনে বসতে হয়, তারও আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। রিসেপশনে বসে থাকার পরে একজন গাইড আসবেন, উনি আমাকে এসকর্ট করে নিয়ে যাবেন ওই নির্দিষ্ট অফিসে যার সঙ্গে আমি দেখা করতে চাই। ওখানে কথা শেষ হওয়ার পর আবার আমাকে এসকর্ট করে বের করে নিয়ে আসবেন। দিস ইজ the access of even a very senior officer of army inside DGFI. কাজে ডিজিএফআই এর ভিতরে কি হয়েছে না হয়েছে, তারা কি করেছে না করেছে, আমরা এটা কিছু গোয়েন্দা তথ্য পেতেই পারি, বাট এগুলোর এভিডেন্সিয়াল প্রুফ বা এগুলো আর্মির পক্ষে অবটেইন করা কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয় যে জিনিসটা আপনি বললেন যে আর্মি এতদিন পরে কেন মনে হলো যে তাদেরকে শাস্তি দেওয়া উচিত বা তাদের একটা এলিগেশন আছে, এই প্রসঙ্গে একটা জিনিস কি, যদি আর্মি হালকা কোনো এভিডেন্সের উপর ভিত্তি করে তাদেরকে, হ্যাঁ, গুম কিংবা অপহরণ এগুলোর ব্যাপারে আপনারা মনে করেন যে ফোর্স কি বলে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেটাকে বলা হয়, এইটার ব্যাপারে সরাসরি কোনো আর্টিকেল বা কোনো সেকশন সেনা আইনে নাই, এটা ঠিক। বাট সেনা আইনের সেকশন 59 যেটা, সেটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো সিভিল অফেন্সের বিচার করতে পারেন। ওই সিভিল অফেন্সের ওই সার্টেন ওই লয়ের রেফারেন্স আপনি করতে পারেন। সে ফর এক্সাম্পল এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের উপরে যে আইসিটি অ্যাক্টের যে সুনির্দিষ্ট যে ধারাটি আছে, আমাদের সেনা আইনের 59 সেকশন 59 আমাকে অ্যালাউ করে ওই ধারার রেফারেন্স দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা, এবং ওই ধারা তার জন্য যে শাস্তি বরাদ্দ রেখেছে সেই শাস্তি যদি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হয় সেটা দেওয়ার প্রভিশনও কিন্তু সেকশন 59 এর মাধ্যমে আছে। এখন প্রশ্ন হলো, যদি আর্মি তাড়াহুড়ো করে সেনাবাহিনী এদেরকে অন্য কোনো উইক চার্জ ফ্রেমিং করে এই একই কর্মকাণ্ডের জন্য তাদেরকে একটা বিচার করে ফেলতো, তারপরে আপনি তো তাকে একই অফেন্সের জন্য আপনি তো সেকেন্ড টাইম তাকে পানিশ করতে পারবেন না। আমার যেটা ধারণা, আমার ব্যারিস্টার আরো ভালো বলতে পারবেন আমার সহ-আলোচক, যে ফর ওয়ান অফেন্স ইউ ক্যানট পানিশ সামওয়ান টুয়াইস, আপনি একজনকে দুবার কিন্তু পানিশমেন্ট দিতে পারেন না। সো আর্মির যদি ইন্টেনশনটা ইল ইন্টেনশনই থাকতো, যদি এদেরকে সেফগার্ড করার কোনো ইন্টেনশনই আর্মির থাকতো, আর্মি কি করতো, আর্মি টপ লিডারশিপ করতো কি তাড়াহুড়ো করতো একটু উইক চার্জ ফ্রেমিং করে উইদিন সেনা আইনের ভিতর তাদেরকে শাস্তি দিয়ে দিত, আপনি কিন্তু পরবর্তীতে আইসিটি নিতে পারতেন না।
এটা মানবাধিকার বিশ্বের কোনোখানে এটাকে অ্যালাউ করবে না যে ফর ওয়ান অফেন্স ইউ পানিশ সামওয়ান টুয়াইস, কিন্তু আর্মি সেটা করে নাই। বিকজ এখানেই হচ্ছে আর্মি ট্রান্সপারেন্সি। তারা চেয়েছে যে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে কিংবা কোনো গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে কাউকে শাস্তি দিতে আর্মি মনে করেছে, যেটা আমার ধারণা, আমি তো এখন আর্মিতে জব করি না, বাট দিস ইজ হাউ উই ওয়ার্ক। আমরা আর্মিতে যখন ছিলাম এভাবেই করতাম। কারণ আইনের কাজ কিন্তু একটা অপরাধীকে শাস্তি দেওয়া, এবং এটা আপনারাও জানেন, যদি প্রয়োজন হয় 10 জন নিরপরাধ ব্যক্তিকে বাঁচানোর জন্য একজন অপরাধী ব্যক্তিকে যদি ছেড়ে দিতে হয়, দ্যাট ইজ ইভেন বেটার। কিন্তু 9 জন দোষীকে শাস্তি দিতে গিয়ে একজন নিরপরাধ লোক যাতে শাস্তির আওতা না পড়ে। তো আমাকে তো যাকে আমি আসামি বলছি বা যাকে আমি অভিযুক্ত করছি তার হিউম্যান রাইটসটাও তো আমাকে দেখতে হবে। সো আমি যেন কোনো প্রকারে একটা উইক চার্জ ফ্রেমিং করে যদি আমি তাকে একটা শাস্তি দিয়ে দেই, তখন আমার এই শাস্তি দেওয়াটার পেছনের নেপথ্যের উদ্দেশ্যটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। সো আই থিঙ্ক আর্মি অত্যন্ত যৌক্তিক কাজ করেছে, যেটা যেই অন্যায়গুলো বা অপরাধগুলো সংঘটিত হয়েছে তাদের নিয়ন্ত্রণের বাইরে থেকে অন্য কোনো সংস্থাতে থেকে, সেটার উপরে কিছু ইন্টেলিজেন্স ইনফরমেশন কিংবা অনুমান নির্ভর কিছু এর উপর ভিত্তি করে তারা উইক চার্জ ফ্রেমিং করে তাদেরকে লঘু শাস্তি দেওয়ার যে উদ্যোগ নেয়নি, আমি এটাকে সাধুবাদ জানাই। এটা কিন্তু আইনের প্রতি এবং বিচার ব্যবস্থার প্রতি আমি মনে করি সেনাবাহিনীর একটা শ্রদ্ধারই বহিঃপ্রকাশ। নেক্সট যে বিষয়টা আসছে, আমি কি মাঝখানে একটা প্রশ্ন শুধু করতে পারি ডক্টর ইউসুফ? সেইটা হচ্ছে যে আমি শুধু বোঝার জন্য একটা নাম বলতেছি। ধরেন এনটিএমসির দায়িত্বে যিনি ছিলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং কমিশন কাউন্সিল কমিটি কি জানি না, ওই এনটিএমসির দায়িত্বে যিনি ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান, আমরা কিন্তু 5 আগস্টের পরে দেখলাম মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এই যে 30 জন সার্ভিং এবং রিটায়ার্ড অফিসার আছেন, তাদের অপরাধ বা তাদের বিরুদ্ধে অভিযোগ এই জিয়াউল হাসান থেকে কিভাবে আলাদা? বা আরও যারা আর্মি অফিসার আছেন, আমার এই মুহূর্তে নাম মনে করতেছে না, সেজন্য আমি বলতেছি না, যারা চাকরি চলে গেছে বা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা জেলখানায় আছেন, যারা আটক আছেন, এদের সাথে এই সার্ভিং অফিসারদের অপরাধ আপনি আলাদা কেমনে করছেন? মানে কেন জেনারেল জিয়াউল হাসান শুরু থেকেই কারাগারে আছেন, কেন জেনারেল কবির আহমেদ এতদিন আবার চাকরিতেও ছিলেন? মানে এটার হিসাবটা কি আসলে? উত্তরটা তো আপনিই দিয়ে ফেলেছেন। কারণ জিয়াউল হাসানের এগেইনস্টে মামলা হয়েছিল, এদের এগেইনস্টে মামলাটা এখন হলো, এদের এগেইনস্টে চার্জ গঠনটা এখন হলো। এতদিন এদের এগেইনস্টে কোনো চার্জ গঠন হয়নি, এদের নামে কোনো মামলা হয়নি। সো কারণ আমি যখন কোনো মামলা না হয়, আমি কিভাবে তাকে আইনের হাতে সুপর্দ করবো? সেনাবাহিনীর হাতে তো মানে মামলা ছাড়াও আরো অনেক সেনা কর্মকর্তাকে চাকরি বাধ্যতামূলক অবসর, রিটায়ারমেন্টে বা বরখাস্ত করা বা সেনা আইনে শাস্তি দেওয়া হয়েছে কিনা আমি কিন্তু জানি যে হয়েছে, আরো 5 আগস্টের পরে আরো বেশি। তো তাদের সাথে ইনারা কিভাবে ডিফারেন্ট? রাইট। এখন সেনা আইনে যখন কারো এগেইনস্টে আপনি কাউকে যখন শাস্তি দিতে চান, তার এগেইনস্টে একটা চার্জ গঠন করতে হয়। চার্জ গঠন করার জন্য যে আপনার এভিডেন্স গুলো বা যে সমস্ত কি বলা যায় এটাকে, এভিডেন্স, এটা বাংলায় কি মনে পড়ছে না, এভিডেন্স গুলো প্রয়োজন, সেই এভিডেন্স গুলো যখন সেনা কর্তৃপক্ষ কাছে থাকে, তখন তার একটা কংক্রিট চার্জ গঠন করে তাদেরকে আইনের আওতায় এনে কোর্ট মার্শালের মাধ্যমে বা সামারি কোর্ট মার্শাল হতে পারে, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, ডিফারেন্ট টাইপস অফ কোর্ট মার্শালস আর দেয়ার। তো এখন অভিযোগ করার মতো যখন পর্যাপ্ত এভিডেন্স তাদের হাতে থাকে অভিযোগ গঠন করার জন্য, তখন তাদের এগেইনস্ট অভিযোগ গঠন করা হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। দিস ইজ মাই ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং। বিকজ যখন এই ঘটনাগুলো ঘটেছে, আমি কিন্তু অলরেডি সেনাবাহিনীর বাইরে, আমি আজকে 3 বছর হলো রিটায়ার করেছি। বাট আমি যেটা বুঝি যে আপনি যখন চার্জ গঠন করার মতো এভিডেন্স পাবেন, তখন চার্জ গঠন করে সেনা আইনের ওই সংশ্লিষ্ট সেকশনে গিয়ে ওই ধারা বলে আপনি তাকে শাস্তি দিতে পারেন। দ্যাট কুড বি তাকে চাকরি থেকে বহিষ্কার করা বা তার এটাকে কি বলে তার ফোর্সিবল রিটায়ারমেন্টে পাঠানো। কিন্তু যখন আপনার কাছে এভিডেন্সটা না থাকে চার্জ গঠন করার মতো, যেমন আমি আবারও বলছি, চার্জ গঠন করতে পারবেন কখন? যখন সেনা পরিধির ভেতরে থেকে সে কোন একটা অন্যায় করেছে, যেখানে তার একাধিক আমি উইটনেস সংগ্রহ করতে পারতেছি, বা কেউ স্বপ্রণোদিত হয়ে এটাকে কমপ্লেইন করলো। না, আমার শুধু আশঙ্কার ব্যাপারটা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে মানে এটার মধ্যে কোনো প্রসেস আছে, এটার মধ্যে কোনো পিক এন্ড চুজ নাই তো, বা জনতুষ্টিমূলক উনার বিরুদ্ধে বেশি ভয়েস রেজ করা হয়েছে সেজন্য উনাকে আমরা, মানে ব্যাপারটা এরকম না তো? মানে আর্মি এখানে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে কিন্তু মনে হয় যে এখানে পিক এন্ড চুজের সুযোগ থাকতেছে এবং মানে জনতা যার বিরুদ্ধে বেশি কথা বলছে তাদের সন্তুষ্ট করার জন্য এইটা একটা হইছে, এরকম হইতে পারে কিনা? মানে আমার মত কত কেমন হইলো যে মানে অনেকে এরকম বলতে পারে কিনা?
আবারও বলছি, এই ধরনের স্পেকুলেটিভ বা অনুমান নির্ভর কোনো বক্তব্য দেওয়াটা আমি মনে করি যে এটা যারা গুজব ছড়ায় তারা এটা পছন্দ করে, বাট আমি কিন্তু ফ্যাক্টস এর বাইরে আমি কোনো কথা বলতে রাজি না। আমি কেন এটাকে অনুমান করবো যে তেমন কোনো পিক বা চুজের কোনো একটা অ্যাফেক্ট ওখানে ছিল কিনা, আই ডু নট নো দ্যাট, আই ডু নট নো। বাট আমি মনে করি যে এই ধরনের অনুমান নির্ভর কথা না বলাটাই ভালো। এতে করে অহেতুক কতগুলো সন্দেহ তৈরি করা হয়, অহেতুক কতগুলো এলিয়েনেশন তৈরি করা হয়, মানে এটা তো ইটস নট রাইট। ওকে, থ্যাংক ইউ। আপনি কি আরেকটা প্রসঙ্গ শেষ করতে চাইছিলেন? আমি একটু মাঝখান থেকে আপনার কি আর কিছু বলার ছিল? যে ওই রাইট যেটা হচ্ছে, যেটা মানে আমাদের চারপাশে যে রিউমারটা ছড়ানো হচ্ছে যে ওয়েদার আর্মি এদেরকে সেফগার্ড দেওয়ার বা প্রোটেকশন দেওয়ার কোনো চেষ্টা করছে কিনা, কেন আইসিটিতে তাদেরকে এখনো সুপুর্দ করা হয়নি, ওয়েদার দি আর্মি হায়ারার্কি এদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে কিনা, এই বিষয়টা আমি একটু পরিষ্কার করা প্রয়োজন মনে করছি। প্রথমত হচ্ছে যে এই ব্যাপারে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই যে 25 জনকে এই দুটো মামলার আওতায় যাদেরকে ইনিশিয়ালি অভিযুক্ত করা হয়েছে তাদের বিচার আইসিটির আন্ডারেই হতে হবে। কোর্ট মার্শালের মাধ্যমে এদের বিচার হওয়ার কোনো সুযোগ নাই। দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার। এটা নিয়ে আমার সহ আলোচক যিনি আছেন উনি আরো ভালো করে হয়তো বলতে পারবেন। এখানে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলে যে কথাটা বলা হয়, যেমন আমাদের সেনা আইনে কিন্তু মানে যখন একটা আইন মানে প্রণয়ন করা হয়, সে আইনের আগে ঘটে যাওয়া কোনো ঘটনার জন্য কিন্তু এই আইনের মাধ্যমে বিচার করা যায় না। কিন্তু একমাত্র আইসিটিতেই কিন্তু আইসিটি একটা সুযোগটা রয়েছে রেট্রোস্পেক্টিভ ইয়েতে, আপনি যে আজকে আইনটা প্রণয়ন করা হলো কিন্তু যে অপরাধের কথা আইনে বলা হলো সে অপরাধটা সংঘটিত হয়েছে আজ থেকে 20 বছর আগে, কিন্তু সেই বিচার অপরাধের জন্য কিন্তু আইসিটির আন্ডারে আপনি কিন্তু তার বিচার করতে পারবেন, কিন্তু সেনা আইনের আন্ডারে আপনি চেষ্টা করতে পারবেন না, বিকজ সেনা আইন যেদিন থেকে তৈরি হয় তার আগের কোনো অপরাধ সংঘটিত হলে সেটা ওই আইনের আওতায় বিচার করা যায় না। সো আমরা যদি সুবিচার প্রত্যাশা করি, অবশ্যই আমরা করি, সেই ক্ষেত্রে এই ব্যাপারে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই যে যাদেরকে সেনাবাহিনীর সদস্য যাদেরকে এখন ইয়ে করা হয়েছে, কনফাইন করে রাখা হয়েছে বা যাদেরকে অ্যাটাচ করে রাখা হয়েছে, আলটিমেটলি তাদের বিচারটা আইসিটিতেই হবে। এটা কোনো সামরিক আদালতে এটা বিচার হওয়ার কোনো সুযোগ নাই। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সেনাবাহিনীর যে লিডারশিপ তারা ওই ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা করছে না। যেগুলো এটা নিয়ে আমার সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে এটাই, এই যে কতগুলো অনুমান নির্ভর বক্তব্য দিয়ে গুজব ছড়িয়ে যে আননেসেসারিলি একটা সর্ট অফ ফিয়ার মঙ্গারিং করা বা একটা তাপ ছড়ানো, মানে আর্মিকে ডেমোনাইজ করা বা এলিয়েনেট করা, দিস আর সামথিং রিয়েলি আনকল ফর। মানে এটা কিন্তু একেবারেই অপ্রত্যাশিত, এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, মনে হচ্ছে যে মানে যেটা ব্যারিস্টার ইমাম কিছুটা বলতেছিলেন যে আইসিটি এবং আর্মিকে মুখোমুখি দাঁড় করানো, সেনা মানুষের প্রশ্নের মুখে আর্মিকে বলা, এইটার একটা জায়গাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার মনে হয় এইগুলি যত বেশি আলোচনা, যত বেশি পরিষ্কার করা সেটা তো হবেই। আমি ডক্টর ইউসুফ, আমি একটু ব্যারিস্টার ইমামের কাছে যেতে চাই অন্য আরেকটা প্রসঙ্গে। সেটা হলো যে আপনি বিচার নিয়ে কথা বলতেছেন, মানবাধিকার নিয়ে কথা বলতেছেন ব্যারিস্টার রাসনা ইমাম, কিন্তু এই সরকারের সময় 21শে আগস্ট গ্রেনেড হামলায় আমরা দেখেছি সবাই খালাস পেয়েছেন। সবশেষ আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 15 বছর আগে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সম্প্রতি পাহাড়ে উত্তেজনা যখন ছিল তখন তরুণদের প্রাণহানি, সেখানে আবার মামলা করতে আগ্রহী না আমরা দেখছি ভুক্তভোগী পরিবারগুলা। এসব ঘটনা নিয়ে কি বলবেন? মানে আওয়ামী লীগ আমলে আমরা দেখেছিলাম যে আমার শিক্ষক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক তিনি বলেছেন যে তিনি আসলে সন্তান হত্যার বিচার চান না ওই সরকারের কাছে, কারণ তিনি চান যে, মানে আপনার মনে থাকবে যে তিনি মনে করেন যে এই সরকারের ক্ষেত্রে তার ছেলে হত্যার বিচার হবে কিনা তিনি তার কোনো ভরসা নাই। এই বিচারহীনতার সংস্কৃতি, এই বিচারে বাইরে যাওয়া, আপনি বলতেছিলেন যে কিছুটা আমরা আগাইছি, কিন্তু আমরা আসলে মানুষের মধ্যে আতঙ্কটা এখনো দেখি কিনা যে বিচার চাইতে গেলে, পাইতে গেলে আমাকে আসলে কি করতে হবে। বেশ রাসনা ইমাম, এবং গত সরকারের সময় হওয়া মামলাগুলিতে সাজা হওয়া লোকগুলির খালাস দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অনেকটাই মানে আওয়ামী লীগের শিখায় যাওয়া প্রক্রিয়াকেই অনুসরণ করা বলে মনে হয় কিনা? বেশ ইমাম, এই সমস্যাটা হচ্ছে যে আমি বললাম যে নজির খারাপ যখন একবার স্ট্যাবলিশড হয়ে যায়, তারপরে দীর্ঘ সময় ধরে সেটা স্ট্যাবলিশড হয়, ওখান থেকে হুট করে দেশ বা বিচার বিভাগ কোনোটাই বের হতে পারবে না। হ্যাভিং সেড দ্যাট, ধরেন আপনি যে বহুল আলোচিত মামলাগুলোর কথা বললেন, এখানে সমস্যাটা কি যে
আমি বিচারক হিসেবে যদি কোনো মামলা বিচার করতে বসি, আমার পরিধিটা কিন্তু লিমিটেড টু আমার সামনে যে কাগজপত্র, এভিডেন্স, আর্গুমেন্টস আছে মোটামুটি সেটা পর্যন্ত। এখন আওয়ামী লীগ আমলে যখন এই মামলাগুলো দায়ের করা হয়েছিল, তড়িঘড়ি করে করা হয়েছিল, মোর অফেন দেন নট হয়রানিমূলক কারণে করা হয়েছিল, উদ্দেশ্যটা খারাপ ছিল। ন্যায় বিচার উদ্দেশ্য ছিল না, অনেক দূর হয়তো রিভেঞ্জ, রেট্রিবিউশন এগুলো ছিল উদ্দেশ্য, যে কিভাবে আমি প্রতিশোধ নিতে পারি, কিভাবে বিরোধী রাজনৈতিক দলকে দমন করতে পারি। তো এই উদ্দেশ্যে করা এবং তড়িঘড়ি করে করা, হয়তো ঠিক মতো গোছায়নি, সাজায়নি, এভিডেন্স কালেক্ট করাও বদর করেনি, কারণ তখন তো বিচার বিভাগ এক অর্থে বলতে গেলে ওনাদের হাতের মুঠোয়। সো এই পরিবেশে যখন মামলাগুলো করা হয়, তখন ধরেন থিওরিটিক্যালি স্পিকিং এই মামলাগুলোতে যারা অ্যাকুইটাল পেয়েছে তাদের মধ্যে কেউ সত্যিকার অর্থে দোষী ছিল, বা থেকে থাকলেও এই মামলাগুলো যেভাবে দাঁড় করানো হয়েছে ওখানে এত বেশি ফাঁক ফকর থাকবে, তখন হয়তো স্বাধীনভাবে বিচার করতে গেলে একটা আদালত তাদেরকে অ্যাকুইট করতে বা রেহাই দিতে বাধ্য হবে। তো প্রবলেমটা কিন্তু ওখানে। এই কারণেই কিন্তু আমি বারবার বলছি যে এখন আইসিটিতে যে ট্রায়ালস গুলো হচ্ছে এগুলো তড়িঘড়ি করে করা উচিত না, রিভেঞ্জ নেওয়ার কারণে, প্রতিশোধ নেওয়ার কারণে করা উচিত না। এগুলো সময় নিয়ে শক্তভাবে দাঁড় করানো উচিত মামলাগুলোকে, যাতে সরকার চেঞ্জ হলে এগুলো নকডাউন করা যায় না, যেভাবে আমরা দেখছি যে এখন নকডাউন হচ্ছে একটার পর একটা মামলা। এন্ড এখন যদি আপনি ক্যারেক্টারটা দেখেন, এ নিয়ে হয়তো আমার কোনো মন্তব্য করা উচিত হবে না, আমি যেহেতু একজন লাইসেন্সধারী আইনজীবী, বাট তারপরেও আমার বিশ্বাস যে এখন আমাদের স্পেশালি একদম অ্যাপেলেট ডিভিশনের এবং সুপ্রিম কোর্টের যে মোটামুটি ক্যারেক্টারাইজেশন, এখানে কিন্তু মানে আমার মনে হয় স্বাধীনতা নিয়ে কোয়েশ্চেন করার খুব একটা সুযোগ নেই, বিশেষ করে আমাদের আপিল বিভাগের কথা যদি বলি। সো প্রবলেমটা ছিল এই মামলাগুলো যেভাবে দায়ের করা হয়েছিল সেখানে, এবং তারপরে ভুয়া এবং মিথ্যা মামলা যে দায়ের করা হয়নি তাও তো না। এটার তো অ্যাকচুয়ালি একটা চর্চা আমরা এই আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও দেখেছি, ঢালাও ভাবে মিথ্যা মামলা, ভুয়া মামলা, হত্যা মামলা দায়ের করা হয়েছে রাম শাম যদু মধু সবার বিরুদ্ধে। মানে লিটারালি একটা ব্যক্তিগত শত্রুতার কারণে একজনের নাম ঢুকিয়ে দিয়েছে 100 নম্বর আসামি হিসেবে। সো এই চর্চাটা তো আগেও ছিল, ইটস নট যে এই চর্চাটা আগে ছিল না। সো ওভাবে মামলাগুলো দাঁড় করিয়ে যদি থেকে থাকে, সেক্ষেত্রে এরকম ঢালাও ভাবেই কিন্তু এই অ্যাকুইটাল গুলো আমরা দেখতে থাকবো যে খালাস হয়ে গেছে একটার পর একটা, কারণ মামলাটা তখন লিগালিও নকডাউন করা খুব সহজ হয়ে যায়। থ্যাংক ইউ ইমাম। আমি একটু ডক্টর ইউসুফ আপনার কাছে আসতে চাই যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে আছে, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বর মধ্যে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে, কিন্তু আপনি আমাদেরকে কীরকম দেখেন যে সেনাবাহিনী যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে কি মানুষের আস্থা ফিরে আসছে? অনেকেই বলতেছেন যে এই সরকারের যদি আইন শৃঙ্খলা নিয়ে তার গ্রিপটা যদি এরকম থাকে তাহলে সে নির্বাচনের জন্যই ফিট না। আপনি আসলে কীরকম দেখেন, মানে সেনাবাহিনীকে আসলে মাঠে যেরকমভাবে থাকার কথা, মানে দুই একজন এরকমও বলতেছেন যে তারা সেরকমভাবে নাই, আসলে তারা এক ধরনের উইথড্রয়াল সিনড্রোমের মধ্যে আছেন, মানে একদম নিতান্ত ঠেকায় না পড়লে কিছু করা না করা ওরকম একটা জায়গায় তারা আসেন। আপনার কাছে কি মনে হয়? রাইট, সেনাবাহিনী আপনি যেটা বলছেন সর্ট অফ ইনডিফারেন্ট, যে কিছু কিছু ক্ষেত্রে একটু নিষ্ক্রিয়তা বা একটু হয়তো যেভাবে তাদেরকে জিনিসটাকে অ্যাড্রেস করা প্রয়োজন ছিল অতটা অ্যাগ্রেসিভলি বা অতটা অ্যাক্টিভলি তাকে অ্যাড্রেস করছে না, এই অভিযোগটা আপনার মতো আমরা অনেকে ব্যাপারটা লক্ষ্য করেছি। কিন্তু আমাদের যেটা লক্ষ্য করা দরকার সেটা হচ্ছে এটার অন্তর্নিহিত বা আন্ডারলাইং রিজনসটা কি। আপনি জাস্ট আজকের ঘটনাটা দিয়ে খেয়াল করেন, আজকে যখন একটা সাধারণ সৈনিক বা সেনাবাহিনীর যে কোনো সদস্য সে যখন দেখছে যে আপনি এখানে আমি একটু প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণটা একটু বলতে চাচ্ছি, লিগাল আসপেক্টটা কিন্তু এখানে ধরবেন না আপনি। যেমন ধরেন আমরা যখন নাকি প্রথম সেনাবাহিনীতে আসি বা যে কোনো বাহিনীতে জয়েন করি, আমরা কতগুলো ওথ নেই, বাংলাদেশের সরকার, রাষ্ট্রপতি এবং সংবিধানের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা এবং আনুগত্য পোষণ করিব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোনো আদেশ পালন এবং মান্য করিব, নিজ জীবন বিপন্ন করিয়াও, এই কথাটা বলা হয়। দ্যাট মিনস হি ইজ ওথ বাউন্ড টু লে ডাউন হিজ লাইফ to execute an order given to him by his authority, তার উপরে যিনি আছেন। এই যে একটা অত্যন্ত অল্প মূল্যে আপনি সেনাবাহিনীর জীবনটাকে কিনে নিলেন, যে সে তার জীবনটাকেও ত্যাগ করার জন্য পুরোপুরি প্রস্তুত। এখানে তার সেফগার্ডটা কি? তার সেফগার্ড আছে একটাই, সেনা আইন। সে জানে এই সেনা আইনই আমার জবাবদিহিতা, এটাই আমার রক্ষা কবচ।
আমার বিরুদ্ধে যদি কেউ অন্যায় করে সেনাবাহিনী তার বিচার হবে, সেনাবাহিনী আমাকে সুরক্ষা দেবে। দিস ইজ সর্ট অফ এ সোশ্যাল কন্ট্রাক্টের মতো বলতে পারেন, যে আমি আমার জীবনটাকে উৎসর্গ করার জন্য আমি কথা দিচ্ছি, বিনিময়ে আমি কি পাচ্ছি? আই এম গেটিং প্রোটেকশন। এই বিষয়টা কেন আসছে দেখেন, আজকে একটা সাধারণ সৈনিক, আমি অফিসার জেনারেলদের কথা বলবো না, সাধারণ সৈনিক যে হয়তো আজকে টুডে অর টুমরো এই আইসি একটা আন্ডারে হয়তো তাকে বিচারের মুখোমুখি হতে হবে, তার জন্য যদি আপনি ব্যাপারটাকে চিন্তা করেন যে সে যখন নাকি একটা দায়িত্ব পালন করতে গিয়েছিল, তার সুপিরিয়র অথরিটি তাকে একটা কাজ করতে বলেছে, কি বলেছে? যে হি ইজ অ্যান এনিমি, হি নিডস টু বি কিলড। এখন ওই ব্যক্তি কোনো লেজিটিমেট টার্গেট কি টার্গেট না সেটাকে জাজ করার ক্ষমতা একটা সাধারণ সৈনিকের নেই। আমরা অনেকে নুরেমবার্গ ট্রায়াল এবং অন্যান্য জিনিসের রেফারেন্স দিয়ে বলে থাকি যে ইগনোরেন্স ইজ নো এক্সকিউজ, বাট রিয়ালিটি ইজ যে আমরা যখন নাকি একটা ওয়ার ফিল্ডে থাকি তখন মাই এনিমি ইজ এ লেজিটিমেট টার্গেট, ব্যাপারটা বুঝতে হবে। এখন আমি যেটা ওয়ারের কথা বলছিলাম, যখন হাসিনা যখন নাকি ডিক্লেয়ার করে দে আর ফাইটিং এ ওয়ার এগেইনস্ট দ্য টেরোরিস্ট, আমি ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, সো ক্লাসিক্যালি একাডেমিক সেন্স আমি বলতে পারি দ্যাটস এ ওয়ার। সো হি হু ইজ রিকগনাইজড এজ এ টেরোরিস্ট, he becomes a legitimate target for the soldier who is on ground. আমি ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। তো সে কিন্তু তাকে একটা লেজিটিমেট টার্গেট ধরে নিয়েই কিন্তু তার দিকে গুলিটা ছুঁড়েছে। আমি যদি এটা বলি তাহলে সেই ক্ষেত্রে আজকে যখন তাকে আইসিটি মামলা তাকে অভিযুক্ত করা হচ্ছে, তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হচ্ছে, এইটা ফর দি রেস্ট অফ দি পিপল ইন দি আর্মি, তাদের হবে কি এরপর থেকে তাকে যখনই কোনো আদেশ দেওয়া হবে কোনো একটা কাজ করার জন্য, সেইটার লিগাল ইমপ্লিকেশনস তাকে আগে চিন্তা ভাবনা করার চেষ্টা করবে। যে ছোটকালে আমরা যে কবিতাটা পড়েছি, চার্জ অফ দি লাইট ব্রিগেড, দেয়ার ইজ নট টু রিজন ওয়াই, দেয়ার ইজ বাট টু ডু অর ডাই, মানে ইউ ডোন্ট আস্ক ওয়াই, ইউ জাস্ট ডু ইট অর ইউ ডাই। মানে এই ধরনের যে একটা প্রফেশনাল আর্মির যে অ্যাটিটিউডটা থাকার কথা, তখন আমাদের প্রত্যেকটা রেজিমেন্ট ইউনিটের ভিতরে প্রচুর লয়ার তৈরি হবে, ওখানে কোনো সোলজার থাকবে না, বিকজ এভরিওয়ান will try to interpret the order given to him from the higher up from legal perspective. এই যে একটা ক্ষতি হয়ে যাচ্ছে, এই যে আজকে যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে অনেক জায়গাতেই যেভাবে অ্যাক্ট করা প্রয়োজন ছিল প্রোঅ্যাক্টিভলি, ওইভাবে অ্যাক্ট করছে না, বিকজ প্রবাবলি তাদের মনের ভিতরে একটা ফিয়ার কাজ করছে, আজকে আমি এই কাজটা করতে গিয়ে পরবর্তীতে আবার কোন আইনে আমাকে ধরে ফেলা হয়, আমাকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হয়। সো দিস ইজ প্রবাবলি অ্যাক্টিং এজ একটা বার, একটা ইয়ে হিসেবে কাজ করছে এখানে, একটা তাদের সাইকোলজিক্যাল একটা ফিয়ার হিসেবে কাজ করছে। আমার মনে হয় আপনার এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি বুঝতেও পারছি এবং আমি আসলে একমত পোষণ করি। আমি ব্যারিস্টার ইমামের কাছে একটু জানতে চাইবো যে ব্যারিস্টার ইমাম, আপনি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশে থাকার পরে আপনি এটাকে কিভাবে দেখেন, এবং আপনি এই সেনাবাহিনী সহ যারা আইন শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করতেছেন তাদেরকে ইলেকশনে ফিট মনে করেন কিনা, সামনের ইলেকশনের আইন শৃঙ্খলা রক্ষা করা? জি, ইনফ্যাক্ট এই ব্যাপারে তো খালেদ ভাই আমার একটা মোটামুটি শক্ত অবস্থান আছে। সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনে সেনাবাহিনী মানে একেবারে অপরিহার্য, কারণ আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি, যে কারণে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেয়া, এবং সেনাবাহিনীর আমি আশা করি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কন্টিনিউ করবে আপ আনটিল ইলেকশন, কারণ না হলে আমার মনে হয় না এই সরকার একটা ল অ্যান্ড অর্ডার বজিয়ে রাখতে পারবে নির্বাচনের সময়। সো একেবারে অপরিহার্য, আমার মনে হয় সেনাবাহিনীর ফুল সাপোর্ট আমাদের দরকার হবে, এবং যে কারণেই এসব ধরনের গুজবে মানে কান দেওয়া উচিত না, কারণ এটা দেশকে অস্থিতিশীল করবে, সেনাবাহিনীকে অস্থিতিশীল করবে এবং নির্বাচনকে কোনো না কোনো অজুহাতে পিছিয়ে দেবে, যেটা কারো জন্যই ভালো হবে না। তো তার জন্য আবারও আমি বলবো যে আমি আশা করছি যে ডায়ালগ এবং কমিউনিকেশনের মাধ্যমে আইসিটি, সেনাবাহিনী বা অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনী এদের মধ্যে একটা কমিউনিকেশন চ্যানেল যাতে খোলা রাখা হয়, কারণ আমি কিন্তু অনেক সার্কেল থেকে শুনতে পারছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সেনাবাহিনীর ঠিক ওপেন কমিউনিকেশন চ্যানেল নেই। হ্যাঁ, 100% রিলায়েবল সোর্সেস কত দূর আমি ঠিক জানি না, কিন্তু এটা অত্যন্ত আশঙ্কাজনক যদি একটা ওপেন কমিউনিকেশন চ্যানেল আমাদের এরকম একটা পরিস্থিতিতে সেনাবাহিনীর সাথে না থাকে। সো ওনাদের ভূমিকাটা যতই বিতর্কে ওনাদেরকে এবং সেনাবাহিনীর চিফকে আনুক না কেন, এইসব বিতর্ক আপাতত বাংলাদেশের সার্বভৌমত্বর জন্য এবং নির্বাচনের জন্য এবং এই ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য অত্যন্ত হার্মফুল, এবং এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত কমিউনিকেশনের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, এবং এসব গুজব যারা ছড়ানোর চেষ্টা করছে এদেরকে যতভাবে পারা যায় সাইডলাইন করা উচিত, কারণ এদেরও উদ্দেশ্য ভালো হতে পারে না।
আমাদের দর্শকদের একটা মতামত ব্যারিস্টার ইমাম আপনার কাছ থেকে একটু বলি। অনেকগুলি দর্শকদের যে আইসিটি ট্রাইব্যুনালে যে মামলাগুলি হইতেছে সেগুলো আমরা লাইভ দেখতে পাচ্ছি, প্রথমবারের মতো আদালত থেকে আমরা লাইভ দেখতে পাচ্ছি, স্বচ্ছতার খাতিরে এটা করা হচ্ছে। কেউ কেউ প্রশ্ন করতেছেন অন্যান্য মামলাগুলি কেন আমরা লাইভ দেখবো না। আপনার একজন কলিগ ব্যারিস্টার সুমন সম্পর্কে বলতেছেন যে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যে অভিযোগ সেইটা আমরা কেন লাইভ দেখবো না, তার সম্পর্কে আইনজীবীরা কেন কথা বলতে পারবেন না। আপনি যদি এটা একটু মন্তব্য করেন যে মানে উনার অপরাধ যে উনি এমপি হয়েছিলেন গত খারাপ সরকারের খারাপ এমপি, তাই বলে তার আইনের অধিকার তো আর তার বন্ধ হয়ে যায় না। না না না, অভিযুক্ত হলেই যে আইনে কোনো অধিকার তার জন্য নেই তা তো না। আমাদের সংবিধানেও আছে, অনেক ধরনের অধিকারই তার আছে, সবারই আছে যারাই অভিযুক্ত। কিন্তু আপনি যেটা বলছেন যে এই লাইভ ব্রডকাস্ট করা ট্রায়ালস গুলোর, এই নিয়ে তো আমরা অনেক বছর ধরেই কথাবার্তা বলে আসছি। বিশেষ করে কোভিডের সময় এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে যেরকম এখন বেশ নিয়মিত লাইভ ব্রডকাস্ট করা হয় অনেক মামলা, এবং দের ইজ নো আর্থলি রিজন আমরা কেন করতে পারবো না, কারণ আমাদের কিন্তু সেই সক্ষমতা কোভিডেই চালু হয়ে গেছিল। একটা হচ্ছে ভার্চুয়াল হিয়ারিং, দ্বিতীয়ত হচ্ছে ইভেন লাইভ ব্রডকাস্ট করা, এবং এখন যদি আইসিটি করতে পারে তাহলে কেন সুপ্রিম কোর্ট করতে পারবে না? দের ইজ নো আর্থলি রিজন অনেস্টলি। এন্ড আমাদের এখানে ডেভেলপমেন্ট পার্টনার্সও আছে, ইউএনডিপি সুপ্রিম কোর্টের সাথে অনেক বছর ধরে কাজ করছে, এবং আমার জানা মতে ইনফ্রাস্ট্রাকচারও টু পুট ইন প্লেস খুব একটা ডিফিকাল্ট হবে না। সো লাইভ ব্রডকাস্ট কিন্তু স্বচ্ছতাটা বাড়াবে, এই বিচার প্রক্রিয়াটাকে কিন্তু আরো জনগণের কাছে নিয়ে যাবে। তো মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকল ক্ষেত্রেই দরকার, মানে সকল ক্ষেত্রে, মানে বিশেষ করে আইসিটি বা সুপ্রিম কোর্ট, এবং বিশেষ করে যেগুলো বহুল আলোচিত মামলা। সেখানে সুমন সাহেবের মামলাটা আমার কোনো মতে বহুল আলোচিত মামলা বলে মনে হচ্ছে না। উনি হয়তো একটু পপুলার ইউটিউবার ছিলেন বলে দর্শক এসব কথা বলছে, বাট গুরুত্বপূর্ণ যে মামলাগুলো সত্যিকার অর্থে মিনিমাম তো সেটা দিয়ে আমরা পাইলট রান করতেই পারি। থ্যাংক ইউ ব্যারিস্টার ইমাম। আমি প্রায় শেষ দিকে চলে আসছি, কিন্তু আমাদের আমাদের প্রশ্ন ডক্টর ইউসুফ আপনার কাছে যে সাধারণত যেটা ডাইরেক্টরেট জেনারেল অফ ফিল্ড ইন্টেলিজেন্স, যেটাকে আমরা ডিজিএফআই বলে চিনি, সেটা সরকার প্রধানের অধীনে থাকার কথা। কিন্তু ডিজিএফআইটা যেহেতু নেতৃত্ব দেন একজন সেনা কর্মকর্তা, এবং সেটার মধ্যে বেশিরভাগ কর্মকর্তাই সেনা, বিমান বাহিনী বা নৌবাহিনী থেকে আসেন, সেই জন্য অনেকে বলে থাকেন যে এই ডিজিএফআইটাকে এখন পরিচালনা করতেছেন হচ্ছে সেনাপ্রধান। সেজন্য ডিজিএফআইয়ের সকল কার্যক্রমের দায় বা যদি তারা খারাপ করে থাকেন সেটার দায়ও সেনাপ্রধানের উপরে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, মানে ডক্টর ইউনূসের কাছে না জনাব ওয়াকারের কাছে ডিজিএফআই? এইটা আমি একটু বলবো। আরেকটা হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে ডক্টর ইউনূসের সাথে জেনারেল ওয়াকারের একটা খুবই খারাপ সম্পর্ক প্রথম থেকে বিদ্যমান, কারণ জেনারেল ওয়াকার যেহেতু এরকম বলেছেন যে আমি আসলে ডক্টর ইউনূসকে চাই না সরকার প্রধান হিসাবে, যেটা আমরা আবার আরেকজন রাজনীতিবিদের কাছ থেকে শুনছি, তো বা উপদেষ্টার কাছে শুনছি। তো সেইটা এখন কিরকম আপনি দেখেন? শেষ প্রসঙ্গ, ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকারের সম্পর্ক ডিজিএফআই আসলে কে নিয়ন্ত্রণ করতেছেন? আর আমার সম্পর্কে, আপনাদের এই অনুষ্ঠানে আসার পরে আমার সম্পর্ক আমি একটু মানে আমাকে যে কথা একটা ভদ্রলোক বারবার বলতেছেন, ওনার নামে এক কনসার্ন সিটিজেন, তিনি বলতেছেন যে জেনারেল ওয়াকার আপনাকে কয়টা প্যাকেট পাঠিয়েছেন খালেদ মহিউদ্দিন, বলার সৎসাহস কি আছে? জি আছে, একটাও না। থ্যাংক ইউ। আমি একটু ডক্টর ইউসুফ আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্নটা মনে পড়ছে যে আপনি বলছিলেন যে দি রিলেশনশিপ বিটুইন দি চিফ, আর্মি চিফ, আর হ্যাঁ, প্রথমটা বলেছেন ডিজিএফআই কে নিয়ন্ত্রণ করছে। ডিজিএফআই কে নিয়ন্ত্রণ করছে, এটা আপনি এর উত্তর আপনি আমার কাছ থেকে কিভাবে আশা করছেন? মানে ডিজিএফআই তো একটা সিক্রেট অর্গানাইজেশন, দে আর সাপোজ টু ওয়ার্ক ভেরি কোয়াইটলি এন্ড সিক্রেটলি। আইডিয়ালি দে আর সাপোজ টু হিস্টোরিকভাবে, মানে আমি যতটুকু বুঝি যে গঠনতন্ত্র অনুসারে উনার শুধু সরকার প্রধানকে নিয়ন্ত্রণ, মানে রিপোর্ট করার কথা, কিন্তু এই ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে ডিজিএফআই কে নিয়ন্ত্রণ করতেছে সেনা প্রধান। মানে এইটা কি বাস্তবে সম্ভব কিনা, এটাই আমি শুধু আপনার কাছ থেকে কি মনে হয় সেটা জানতে চাইছিলাম। না, আমার প্রশ্ন হচ্ছে যে যারা এই কথাটা বলছেন, যদি ডিজিএফআই কে সেনাপ্রধান কন্ট্রোল করেই থাকতেন, জাস্ট হাইপোথেটিক্যালি আমি বলি, তাহলে প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস এটাকে মেনে নেবেন কেন? বিকজ ডিজিএফআই ইজ হিজ বেবি। এটা তো ওনার মেনে নেওয়ার কথা না। কাজে যারা ছড়াচ্ছেন, কেন ডক্টর ইউনূস কি কখনো বলেছেন কাউকে, কোনো পাবলিক বিবৃতি দিয়েছেন যে ডিজিএফআই আমার কথা শুনে না, ওরা জেনারেল ওয়াকারের কাছে যাচ্ছে? উনি কখনো বলেননি। এই কথাগুলো স্পেকুলেটিভ রিমার্কস। দিস ইজ হোয়াট আই এম সেইং ফ্রম দি ভেরি বিগিনিং। এই যে কতগুলো অনুমান নির্ভর কতগুলো জিনিস ছড়ানো হয়,
যে ডিজিএফআই ইজ ভেরি ওয়েল, এটা হচ্ছে প্রধান উপদেষ্টা এটা যখন নাকি দেশে প্রধানমন্ত্রী থাকেন তখন প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকে ডিজিএফআই এই সংস্থাটা। তারপরে সিমিলারলি যেরকম এনএসআই ডিজিএফআই দুটোই আপনার প্রধান আন্ডারে থাকে। আর্মি সেনাপ্রধানের আন্ডারে থেকে আর্মি সিকিউরিটি ইউনিট নামে একটা অর্গানাইজেশন উইচ ইজ, এটা পুরোপুরি একটা আর্মিদের অর্গানাইজেশন, এটা ইন্টারনাল সিকিউরিটি এনশিওর করার জন্য। এখন যারা এই গুজবটা ছড়াচ্ছেন তারাই উত্তর দিক, তাদের কাছে কি প্রমাণ আছে? ডক্টর ইউনূস কি কোনোদিন অভিযোগ করেছেন যে উনি কোনো নিয়ন্ত্রণ করতে পারছেন না, ডিজিএফআই ওনার কথা শোনেন না, এমন কোনো অভিযোগ উনি করেননি? আমরা এই স্পেকুলেটিভ রিমার্কস গুলো কেন করছি? এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে দূরত্বের কথাটা যেটা বলা হচ্ছে, দুটো যে সেনা লিডারশিপের সঙ্গে আর্মি লিডারশিপের সঙ্গে দেশের পলিটিক্যাল লিডারশিপের বা যে এখন যে অন্তর্বর্তীর সঙ্গে কোনো দূরত্ব আছে কিনা, সত্যি কথা বলতে কি অন দি ফেস অফ ইট আমার তো মনে হয় না কোনো দূরত্ব আছে। যদি ইমপ্লাইড কোনো অ্যাকশন বা কোনো কিছু দেখে মনে হয় যে ওনাদের কথার ভিতরে কোনোখানে কারো মনে হয় যে এখানে সমন্বয়হীনতা প্রকাশ পাচ্ছে, তো সমন্বয়হীনতা যেটা হয় আপনার, আমি যেটা মনে করি ডক্টর ইউনূস বিং এই মুহূর্তে রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে, সরকার প্রধান হিসেবে, ওনাকে অনেকগুলো পোর্টফোলিও দেখতে হয়, অনেকগুলো। তার ভিতরে ছোট্ট একটা হচ্ছে আপনার মনে করেন প্রতিরক্ষা বা মনে করেন আর্ম ফোর্সেস। তো এখন আমরা সাধারণত যেটা দেখে থাকি, ওনাকে তো প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা উপদেষ্টা, প্রত্যেকটা সংস্থাকে ওনাকে সময় দিতে হয়। সেদিক থেকে লজিক্যালি ক্যালকুলেট করে আমার যেটুকু মনে হয়, যতদিন পর পর সেনা প্রধানের সঙ্গে মানে ওনার একটা ফিজিক্যাল মানে অ্যাপয়েন্টমেন্ট হওয়া উচিত, সেদিক থেকে তো আমার তো মনে হয় ফ্রিকোয়েন্সি যেটা দেখতে পাচ্ছি এর ভিতরে কোনো অ্যাবনর্মালিটি কোনো কিছু দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি সেনাপ্রধান এর চেয়ে বেশি সময় প্রধান উপদেষ্টার কাছে পাওয়ার কথা না, আমি যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, বিকজ হি হ্যাজ টু ডিল উইথ সো মেনি থিংস। আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কি এমন কোন পরিস্থিতি দেখেছি যেখানে